হোয়াট বিউটিফুল স্টোরি। ও হুট করে একদিন আমাকে বলতেছে তুমি আমাকে বিয়ে করবা। তো বাড়িতে ঢোকার পর ও আম্মু এবং দাদির সাথে ডিরেক্টলি কথা বলে আমি বিয়ে করব। আমি চলে আসছি, আমি বিয়ে করতে চলে আসছি। ওর চেহারার মধ্যে না এপিট ওপিট মানে আপাতমস্তক আর কি ভালো মানুষ ছিল একদম চেহারার মধ্যে। তো আচ্ছা সরি, টেক ইউর টাইম। প্রবলেম হচ্ছে আমি তখনও জানতাম না আমার লাইফে কি ঘুরতে যাচ্ছে, মানে জীবনটা এরকম ভাবে ঘুরে যাবে একেবারে আমি জানতাম জীবন না। অনেক বেশি আনপ্রেডিক্টেবল, অনেক বেশি আনপ্রেডিক্টেবল। লাইফ ইজ বিউটিফুল। ইট ইজ বিউটিফুল, ডেফিনেটলি বিউটিফুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। তো আজকে যাকে নিয়ে আমি মানে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময় আপনাদের সঙ্গে থাকবো, তার সঙ্গে পরিচয়টা আমার খুব কাকতালীয়ভাবেই বলা চলে। এবং আমার মানে যদি বলি আমার কাজের জায়গা থেকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমার যেটা হচ্ছে আমি নিজে থেকে ইনভাইট করেছি, এবং সামহাও আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা যদি জনসাধারণের কাছে আসে বা সামনে আসে তাহলে হয়তো অনেকেরই উপকার হবে। তো সেই জায়গা থেকে আসলে তাকে ইনভাইট করা আমার এই অনুষ্ঠানে আসার জন্যে, এবং তিনি রাজি হয়েছেন। সো ডেফিনেটলি সেই জায়গা থেকে প্রথমেই তাকে আমি একটা থ্যাংক ইউ দেবো। আর তার সঙ্গে পরিচিত হওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনার গল্পটা কোনো না কোনোভাবে আপনার কাছে মনে হয় যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গেছেন জীবনে, সেই অভিজ্ঞতা 8-10 জন মানুষের জানলে তাদের জীবন গঠন করতে অনেকখানি সহজ হবে। তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আমি বলে দিচ্ছি 09639887777। এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। জি, আপনার নামটা একটু বলেন। সুমনা আক্তার। সুমনা আক্তার। বয়স যদি বলতে আপত্তি না? 32। সো জন্ম জেলা? আমার জেলা হচ্ছে পিরোজপুর। পিরোজপুর। আমার ছোটবেলাটা আসলে আমরা 2 ভাই বোন, আমরা ছোট্ট একটা পরিবার। মানে আমার হচ্ছে আমার দাদু বাড়ির ওরকম ভাবে কেউ নেই, কারণ হচ্ছে আমার দাদু হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার লাশটা আর কি পাওয়া যায় না। তো এরপর থেকে জীবনযুদ্ধ শুরু হয় এরকম ভাবে। আমার দাদি হচ্ছে একজন গাইনোকোলজিস্ট ছিলেন। আচ্ছা। তো আমাদের পরিবারে আমি, বাবা, মা আর আমার দাদি আর ছোট ভাই। বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে চাকরি করতেন তখন। ওকে। আমরা সবাই একসাথেই থাকতাম, কিন্তু হ্যাঁ আমি ছোটবেলায় বড় হয়েছি একেবারে গ্রামে। আচ্ছা। অজপাড়াগায় বলা যায়। আমার ছোটবেলাটা বেশিরভাগ টাইম আমার দাদির সাথেই কাটছে। ওকে। আপনার এসএসসি কোথায়, ইন্টার কোথায়? সবকিছুই ভান্ডারিয়াতে। ভান্ডারি মানে গ্রামের স্কুলে? হ্যাঁ গ্রামের স্কুলে এসএসসি, আর ইন্টার হচ্ছে মাজিদা বেগম মহিলা কলেজ, ওটাও হচ্ছে একটু মফস্বলে আর কি। আচ্ছা। তো আমি যখন ইন্টারের মানে সেকেন্ড ইয়ারের লাস্ট শেষ হবে ওই টাইমটায় আর কি আমার সাথে পরিচয় হয় ওর সাথে। পরিচয়টা কিভাবে হলো? পরিচয়টা ছিল একটু কাকতালীয়, মানে আমার ফ্রেন্ডের মাধ্যমে আর কি। ও আমার ফোন থেকে ওকে কল দিছিল, তো ওই নাম্বারটা ওর কাছে থেকে যায়। ও পরবর্তীতে ওই নাম্বারে আমাকে কল করে। আচ্ছা। তো নাম্বারটা খুবই ইন্টারেস্টিং একটা নাম্বার ছিল, খুবই আর কি একেবারে সিমিলার, একটার সাথে একটা মিলানো থাকে না, 1 2 3 4 5 এরকম টাইপের আর কি একটা নাম্বার ছিল। জাস্ট নর্মাল কনভারসেশন যেটা ওইটাই হয়, এর বাইরে আর কিছুই না। তো একদিন আমি কি মনে করে যেন বেশ কয়েক মাস চলে গেছে, 3-4 মাস, এর মধ্যে আর আমাদের কোনো কথা হয় না। আমি হচ্ছে ঢাকায় চলে আসবো, আমার হচ্ছে এক্সাম শেষ হয়ে গেল। আমার ঢাকায় ওরকম ভাবে তখন কেউই থাকতো না, কিন্তু বাসা থেকে আম্মা কোনোভাবেই না ঢাকায় দেওয়া যাবে না, ঢাকায় দেওয়া যাবে না। তো আমার কেন যেন মনে হলো যে আমি হচ্ছে একে পোক করি যে আমি হচ্ছে ঢাকায় আসতেছি। আমি জানি না কেন, কারণ কি এর একটা কারণ ছিল। আপনি দেখবেন যে আমরা যদি কারোর সাথে কোনো ছেলের সাথে কথা বলি, বিপরীত লিঙ্গর অনেক অ্যাট্রাক্ট ফিল করে, পোক করে, এবং পোক করে যে কি অবস্থা কিংবা হাই হ্যালো। এখন ফেসবুক অনেক বেশি, কিন্তু তখন তো 12 সালের ফেসবুক তো ওরকম ভাবে আমরা চালাতাম না। আমরা অপেরা মিনি দিয়ে ঢুকতাম, একটু একটু করে বের হয়ে আসতাম এরকম। তো দেখা যায় যে ও ওরকম ভাবে আমাকে কখনোই ফোন দেয় না, মানে যে 3-4 মাসে একবারের জন্য একটা মেসেজও না। তা আমার ওই জিনিসটা আসলে সব থেকে বেশি লাগছে যে ও আমাকে ফোন দিল না, এরকম তো কখনো হয় না। কোনো ছেলে আমার সাথে কথা বলবে এরপর আবার ফোন দিবে না। যেটা হয়েছে ওকে আমি হচ্ছে পুক করি যে কি অবস্থা, ও আমাকে চিনতে পারে না। তো ও আমাকে পরে যদিও বলছে যে না আমি চিনতে পারছি, ইচ্ছা করে আমি না চেনার ভান করছি। তো আমি বললাম আমি তো ঢাকায় আসবো। তো বললো ঠিক আছে, আসলে হচ্ছে আমরা মিট করব, এরকম কিছু।
কিন্তু ওকে আমি আর কিছু ওরকমভাবে বলিনি যে না আমি আসতেছি, আমি কোথায় উঠবো কি, কারণ ওরকম আমাদের ভিতর কোনো কনভারসেশন ছিল না আগে থেকে যে আমি কোথায় উঠবো, কী করবো না করবো। তারপর আমার কাজিন আর আমরা মিলে চিন্তা করলাম যে আমরা একটা বাসা নিয়ে নেই, আমরা হচ্ছে ওখানে উঠি। তো আমার কাজিন আর আমরা দুজনে মিলে যাব, আম্মু এটা মানতে পারছিল না। তো সাথে হচ্ছে আমার কাজিনের যে মা আর কি, আমার ফুপি দূর সম্পর্কের, ওই ফুপি হচ্ছে আমাদের সাথে যায়। তো ওরা হচ্ছে বাসায় নেয়, আমি ওদের সাথে থাকি, রুম শেয়ার করি আর কি। তো থেকে ওখান থেকে আর কি আসার পরে ওর সাথে আমার সাথে ফার্স্ট মিট হয়। আসার কিছুদিন পরে আর কি আমি ভর্তি হই কোচিং। ভদ্রলোকের নাম কি যার সঙ্গে মিট হলো? ও আচ্ছা, ওর নাম হচ্ছে অপু। তো দেখা হয় অ্যাজ ইউজুয়াল, ভাইয়া আর কি আমার কাজিনের ফ্রেন্ড ছিল, ওই হিসাবে মিট করা। তখন হচ্ছে টুকটাক একটু বিজনেস করতো, আর ও হচ্ছে তিসগাঁও কলেজে পড়তো। তো ও হচ্ছে দেখা যেত কলেজে গেলে মাঝে মধ্যে আমাকে ফোন করতো যে আমি আছি, ফার্মগেট আছি, তুমি কি বের হবা কিংবা আসবা। তো আমার ফার্মগেটে হচ্ছে কোচিং ছিল, ইউসিসির যে কোচিং আপনার ফার্মগেটে। জি। তো তখন আমাদের ওই যে টুকটাক আর কি দেখা সাক্ষাৎ হতো, রাস্তা দাঁড়ায় জাস্ট একটা চা কফি ওরকম ভাবে কখনোই ইয়ে হয় নাই। তো ও হুট করে একদিন আমাকে বলতেছে তুমি আমাকে বিয়ে করবা। তো এটার বলার রিজন ছিল আমি হচ্ছে বাড়িতে চলে আসতেছি, কি একটা কারণে আম্মু হচ্ছে আমাকে বলতেছে তুমি বাড়ি আসো, জাস্ট 2 days, ওকে, যে আমি 2 দিনের জন্য বাড়িতে যাব। মানে এরকম একটা ব্যাপার হুট করে আসলো কেন? মানে সামহাউ কোনো কিছুই ছিল না, খুবই ইন্টারেস্টিং না? হ্যাঁ ডেফিনেটলি। না আমাদের ভিতরে প্রেম ছিল না, আমাদের ভিতরে ওরকম কোনো কনভারসেশন ছিল, কিছু ছিল না। ইভেন ও খুবই মানে থাকে না লয়াল, কিছু মানুষ দেখলেই বোঝা যায় চেহারার মধ্যে একটা ছাপ। এখন কার না, সে তখনকার সময় লয়াল মানুষ দেখতে না চেহারার মধ্যে একটা সুন্দর একটা বোঝা যেত যে না এই ছেলেটা আমার থেকে ভালো, মানে আমার থেকে লয়াল, মানে আমার মতো না। ওকে। তো আমি ওর চেহারা এরকম ছিল যে না ও খুবই ভালো। আচ্ছা। এবং ও দেখা যেত যে যতটুকু কথা অতটুকুই কথা, এর বাইরে কখনোই কোনো কিছুই বলতো না। ইভেন ফোন দিয়ে ডিস্টার্ব করতো না, দেখা করতে বলতো না। আর হচ্ছে যেমন আমি ওর ভিতরে একটা মায়ের মতো ভাব ছিল। কিরকম, আমি আজকে হচ্ছে আমার কোচিং করতে করতে দুপুর হয়ে গেছে কিংবা সন্ধ্যা হয়ে গেছে, আমার অনেক খিদা লাগছে, ও আমার মুখ দেখে বুঝতো তোমার খিদা লাগছে, আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আপু, ও আচ্ছা আমাকে ভাইয়া ডাকতো, আমাকে ভাইয়া ডাকতো, ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে খেয়ে যাও, চলো আমরা দুজনে একসাথে খাই। তো মায়ের মতো ভালো থাকে না কিছু মানুষ, তো ওর ভিতরে এরকম মায়ের মতো একটা সুন্দর একটা ক্যারেক্টার ছিল। হুট করে বললো যে তুমি আমাকে বিয়ে করবে। বয়সের গ্যাপ কতটুকু আপনাদের? 5 years। only 5 years? ওকে। সো তো ও হচ্ছে তখন মাত্র ও মেবি সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে ছিল, থার্ড ইয়ারে ছিল এরকম। বাট ও রাজনীতিক ইস্যুর কারণে কলেজে ওরকম ভাবে যেত না। আচ্ছা। তো একটু দূরে দূরে থাকতো আর কি। ওকে। সো বিয়ে করবা প্রস্তাব করলো? হ্যাঁ, বিয়ে ডিরেক্টলি এভাবে বলতেছে তুমি কি আমাকে বিয়ে করবা। তা আমি হচ্ছে মজার ছলে আর কি, আমি ওটাকে অতটা ডিপলি চিন্তাও করি না যে না ও হয়তো বা, কিন্তু আমি যখন বাসে উঠি তখন আমি দেখতেছি ও কাঁদতেছে, মানে ওর চোখ থেকে পানি পড়তেছে, ও মানে একটা ছেলে মানুষ কাঁদতেছে, আমার জন্য এটা আমার কাছে খুবই কষ্টকর একটা জিনিস। আর তখন আর কি থাকে না যে একদম হার্ট টাচিং, যে খুব একটা মায়া মায়া লাগতেছিল। তা ওই দিন হচ্ছে আমাদের বাসে যেতে যেতে অনেকবার কথা হয়েছে। তো অনেকবার কথা হয়েছে, মাঝপথে আমার আব্বু উঠে আমার সাথে বাসে আমাকে মানে নিতে আসছিল যাত্রাবাড়িতে। তো তখন আর কি আব্বু ওখানে ওঠার পরে আব্বু তারপর আর কথা হয় না, সারা পথেও আমাকে অনেকগুলো টেক্সট করছে। বাসায় গিয়ে আমি দেখছি যে অনেকগুলো টেক্সট, তখন তো আমরা হচ্ছে ওই যে টেক্সট করা যেত সিমে আর কি, নর্মালি ফেসবুক মেসেঞ্জার না। তো বাসায় গিয়ে দেখলাম যে এরকম। তো আমি বাসায় যে কাজের জন্য গেছি আমি না সব ওলট পালট হয়ে যাচ্ছিল যে না ও আমাকে টেক্সট করছে কিংবা যদিও খুব পার্সোনাল কোশ্চেন, তারপর এটাই আপনার জীবনের প্রথম কাউকে ভালো লাগা? বা না এরকম ছিল না, বাট ওর ছিল, আমার না। আপনার জায়গা থেকেই মানে? হ্যাঁ, আমার ভালো লাগা বলতে কি স্কুল জীবনে থাকে না যে প্রেমে পড়ে ছোটবেলায়, আরো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তো ওরকম ভালো লাগা ছিল। ভালো লাগা থেকে আসলে যে ভালোবাসা কিংবা প্রেম ওইটা আসলে কখনো বুঝে উঠতে পারিনি, কারণ আমার বাসায় আসলে আমার মা আমার দাদি ছিল খুবই, কি বলে এটাকে, চোখে চোখে রাখতো। হ্যাঁ, খুবই চোখে চোখে রাখতো। হ্যাঁ, তার ভিতর থেকেও মানে চোখ এড়িয়ে যে কিছু জিনিস থাকে না, যে আমি অমুকের সাথে একটু আড্ডা দিলাম কিংবা ওর সাথে একটু বসলাম কথা বললাম, ওরকম জাস্ট স্কুল কোচিং এর ফাঁকে যে প্রেম থাকে না, সবারই থাকে, আমার আপনার সবার থাকে আমার মনে হয়, এটা স্কুলের প্রেম আর কি।
তো ওরকম ভালো লাগে, ভালোবাসাটা ছিল না অ্যাকচুয়ালি। ওকে, সো বাসায় গিয়ে খারাপ লাগছিল বা ফিলিং হচ্ছিল তার জন্য? হ্যাঁ হ্যাঁ, ফিলিং বলতে হ্যাঁ, আমার কেমন যেন একটা মানে মায়া মায়া লাগছিল জি। যে কি হচ্ছে। তো আমি 2 দিন থাকার কথা, আমি 2 দিনই থাকি। তো 2 দিন 3 দিনের দিন আমি হচ্ছে রওনা, 3 দিনের দিন আমি যখন রওনা দিই তখন হচ্ছে খুব আকাশ খুব মেঘলা ছিল আর ঝড় হওয়ার সম্ভাবনা এরকম আর কি টিভিতে দেখাচ্ছিল। তো আমার মা হচ্ছে আমাকে যেতে দিবে না কোনোভাবেই, না তোমাকে আমি যেতে দিব না। কিন্তু আমার কেন যেন আমি আমার মা মানে আমি আম্মার সব কথা শুনতাম এমন না, বাট আম্মা যেটা বলতো ওটা খুব ইয়ে হতো যে না আমি আম্মার কথাটা শুনি এরকম। বাট ওই দিন আমার আম্মার কথা শোনার কোনো ইচ্ছাই হলো না, না আমার ঢাকায় যেতে হবে। আমি কিসের ঝড় কিসের বৃষ্টি, কিসের ঝড় কিসের বৃষ্টি এগুলো আমার মাথায় ছিল না। কিন্তু আমার মা বারবার, ইভেন আম্মা হচ্ছে যখন আমি বাসে উঠে আম্মা কান্না করতেছে যে তুই কিন্তু সাঁতার জানো না। আচ্ছা আমি সাঁতার জানি না, ইটস ওকে, বাংলাদেশে অনেকেই জানে না। আমি গ্রামে মানুষ হয়েছি বাট আমি সাঁতার জানি না। ওকে, হ্যাঁ, দ্যাটস আ ডিফারেন্ট থিং। হ্যাঁ, তো আমি সাঁতার জানি না, আম্মা বলতো তুই কিন্তু সাঁতার জানো না, ফেরিতে গেলে বাস থেকে নামবি না। না অ্যাজ ইউজুয়াল মায়েরা যেরকম কথা বলে আর কি। আম্মা আবার আমাকে অনেকগুলো চিপস কিনে দিল, আমি উঠলাম। তো ওঠার পরে হচ্ছে আমি ওকে জানালাম যে আমি ভাইয়া আমি আসতেছি, আমি রওনা করছি এরকম ভাবে। বললো ঠিক আছে, বাইরে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে? আমি বললাম যে হ্যাঁ হচ্ছে। তো আমরা চলে আসতে আসতে আস্তে আস্তে আমাদের মাওয়া ঘাট হয়ে আসতে হয়, এটাকে কি বলে, পাটুরিয়া মেবি। তো পাটুরিয়া ঘাটে লম্বা জ্যাম, মানে এত জ্যাম ছিল যে আমরা 3 ঘন্টায় পৌঁছাতে পারবো না ফেরির কাছে এরকম। আর তখন অলমোস্ট বিকেল প্রায়, মানে আমার দুপুরের খিদা লাগছে এই টাইপের আর কি, বিকেল টাইপের। কিন্তু তখন আমি চিন্তা করলাম, ও আমাকে বললো যে কত সময় লাগতে পারে। তো আমি গাড়ির ভিতরে যারা থাকে হেল্পার মানে যারা থাকে আর কি, ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কত ঘন্টা লাগতে পারে। তো বললো যে 3 ঘন্টা তো লাগবে। তা আমি ওকে বললাম যে ভাইয়া এরকম 3 ঘন্টা লাগতে পারে। তো বলছে ঠিক আছে, আমি হচ্ছে তোমাকে পিক করবো, তুমি আসো। তো 3 ঘন্টা তো 3 ঘন্টা, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঝড় শুরু হলো। এত বেশি ঝড় শুরু হলো যে মানে আমাদের গাড়ি মনে হচ্ছিল উল্টে যাচ্ছিল। ওই ঝড়টা আসলে আমার ওইটা তারিখ মনে নেই, না হলে হয়তো সবার মনে থাকতো যে ওই দিনটায় ঝড় হয়েছিল অনেক। এবং খুবই দুঃখজনক হলো ফেরি ঘাটে আসতে পারছিল না, এত বেশি ইয়ে ছিল। তো ফেরি ঘাটে না আসতে পারার কারণে গাড়িগুলো তো সব জমে গেছে। মানে যতই ঝড় থাকুক, ধরেন যদি ফেরি যদি ঘাটে আসতে পারে তাহলে তো গাড়ি উঠতে পারে, বাট এত বেশি 3 নাম্বার না 4 নাম্বার তখন সিগন্যাল চলতেছিল, আসতে পারছে না। তখন আমাদের কি হবে, বাধ্য হয়ে আমাদের সারা রাত গাড়িতে থাকতে হবে। এদিকে আমার ফোনে চার্জ নেই, আমি আমার আম্মাকে জানালাম, আম্মা কান্নাকাটি করতেছে। আমি বলছি আমার ফোন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফোনে অল্প একটু চার্জ ছিল, আমি এটা বন্ধ করে রাখছি যে আমি যাতে আর কি আমি প্রয়োজনে যাতে আমি কল করতে পারি। তো তারপরে কি হলো, আমরা সারা রাত গাড়ির ভিতরে, একদম সারা রাত, মানে সারা রাতই সারা রাত প্রচন্ড ঝড় বৃষ্টি। আমি হচ্ছে ওখান থেকে, আর আমাদের দেশের যে অবস্থা হয় ঝড় বৃষ্টি হলে দোকানদার মানে বিপদ দেখলে দাম বাড়ায় দেয়, থাকে না এরকম জিনিস থাকে না। তো ওখানে একটা কলা তখনকার সময়, আজকে থেকে মনে হয় 14 বছর 15 বছর আগের কথা, 20 টাকা দিয়ে আমি একটা হচ্ছে, এখনো তো 15 টাকা তখনকার কথা, এখনো 15 টাকা, সেটাই বলছিলাম। হ্যাঁ এখনো 15 টাকা। 15 টাকা আমি বলতে পারলাম কিভাবে, সেটার একটা গল্প আছে। মানে আমার জিমের নিচে হলো যে কলা বিস্কিট বিক্রি করে। সাধারণত আমার ভাবে দাম করে কোনো জিনিস কখনো কেনা হয় না, আমি সুপার শপ থেকে নিয়ে ফেলি, কোনটা দাম কত আমার দেখার সুযোগ থাকে না। এটা বললে আবার অনেকেই ভাববে যে আমি কলা স্পেশালি নিচ থেকে আমার কেনা হয়েছে 2 দিন জিমে যাওয়ার আগে, যে একটা কলা খেয়ে যাই, তখন আমার মনে আছে। তো যাই হোক, রাতটা শেষ হয়ে গেছে, সকাল হবে ওই টাইমটায় না বলতেছে যে গাড়ি একটু সামনের দিকে আগাচ্ছে, কিন্তু গাড়ি থেকে নেমে যেতে হবে, আপনারা ট্রলারে করে পার হন। কারণ এই মুহূর্তেও ফেরির মানে ইয়েটা নাকি অনেক ভেঙে গেছিলো, আই থিঙ্ক এরকম কিছু, আমি এই মুহূর্তে ক্লিয়ারলি বলতে পারবো না, আমার মনে নেই অতটা, যে ফেরি ঘাটে আসতে পারছে না, কোনোভাবেই গাড়ি উঠতে পারছে না। তো আমাকে মানে বোটে নৌকায় করে আর কি পার হতে হবে। আমাদের পদ্মায় যে নৌকাগুলো থাকে না, আর এখন তো পদ্মায় কোনো ঢেউ নাই ওরকম ভাবে, বাট 14-15 বছর আগে কিন্তু পদ্মায় অনেক ঢেউ ছিল। এবং আর আমি বেসিক্যালি পানি অনেক ভয় পাই, পুকুরের পানি অনেক ভয় পাই, মানে আমি কেন জানি না, এটা আমার ছোটবেলা থেকে আর কি, পানি জিনিসটা আমি অনেক ভয় পাই। তখন তো ভয় লাগার কথা না, কারণ রোমিও ওয়েট করছে, জুলিয়েট যাচ্ছে, কিসের ঝড় কিসের বৃষ্টি, ভয় পাচ্ছিলাম। এবং তখন গাড়ির ভিতরে না রাতের বেলা আমার একজন আন্টির সাথে পরিচয় হয়, থাকে না যে অনেকক্ষণ বসে আছি, ফোন নাই কাছে, কথা হয়। তখন ওই আন্টিটা, উনি হচ্ছে ওনার শাশুড়িকে নিয়ে, আই থিঙ্ক এরকম কিছু একটা হবে, যে যাচ্ছে ঢাকায়।
তো ওনার সাথে আমার কথা, ওনার ফোন থেকে আমি হচ্ছে অপুকে কল করি যে এরকম আমি হচ্ছে বোটে পারাচ্ছি। তো মজার ব্যাপার হলো ও সারা রাত ঝড়ের ভিতরে ওই পারে অপেক্ষা করছে আমার জন্য। এটা আমি জানতামই না। ওইটা আপনি জানতেন না? না, এটা আমি জানতাম না। তো বলতে সমস্যা নেই, আমি আছি বলছে। তা আমি ভাবছি যে আমি হয়তো ওপারে যাব, তারপরে আমি হয়তো কোনো কিছুতে করে আমি ওই মা ইয়া পর্যন্ত যাব, এটাকে কি বলে, যাত্রাবাড়ি পর্যন্ত যাব, তারপর হয়তো আমাকে নিতে আসবে। আমার ধারণা এটাই ছিল, মানে আমার ধারণা একদম চুনকালি দিয়ে দিছে। সে হচ্ছে সারা রাতই ও বলছে আমি আছি তো, রাত থেকে সমস্যা নেই। তো ও যখন এই কথাটা বললো তখন আমার একদম আমি ঠান্ডা হয়ে গেছি। হায় হায়, সারা রাত বসে আছে আমার জন্য, কিরকম একটা ব্যাপার না, কষ্টদায়ক। ভালো না বেশি আপনি যাবেন কই? হ্যাঁ সেটাই তো। তো তারপরে হচ্ছে ও সারা রাত আছে, আমি হচ্ছে ওই আন্টিকে ধরে ধরে কোনো রকম আর কি নৌকাটায় উঠছি। তো নৌকায় ওঠার পরে আর আমি নৌকায় উঠতে পারছি না, ও বারবার ওই আন্টির ফোনে কল দিচ্ছে, বলতেছে যে ও আবার ওকে বলতেছে যে আন্টিকে বলতেছে দেখেন ও কিন্তু সাঁতার জানে না, ওকে একটু ধরে রাখবেন, এরকম অনেক কিছু বলতেছে। তো বলার পরে এবং ঝড়টা এরকম ছিল ভাইয়া, ঢেউগুলো এরকম ছিল যে ওখানে ইলিশ মাছ ভাজা ছিল ডালাই করে, যে বড় এটাকে কি বলে সেনিতে করে যে থাকে না মরিচ ভাজা ইলিশ মাছ ভাজা। তো একটা ঢেউ আসছে, ওগুলো সব পড়ে গেছে, ওগুলো সব পড়ে এই পাশে ঢেউতে চলে গেছে, এরকম ভাবে দোল খাচ্ছিল আর কি আমাদের নৌকাটা। মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আমার ওই দিন। মানে আমি জানি না, আমি কোনোদিনও ভুলতে পারবো না ওই জিনিসটা। আমার এখানে হয়তো বা বলার একটা সুযোগ হয়েছে ওই ঝড়ের গল্পটা। তো তারপরে যেটা হচ্ছে, ও কি করলো, স্পিড বোট নিয়ে রওনা হলো। তো ওখানে তো নেটও ওরকম ভাবে ক্লিয়ার ছিল না, স্পিড বোট নিয়ে রওনা হলো। আমাদের নৌকা তখন মাছ পথে ওরকম। তো ও কি করলো, ও আমাদের নৌকাও চলছে, স্পিড বোটও চলছে, বাট আমরা কেউ কাউকে দেখছি না। কিন্তু আমি ওই পারে গিয়ে ওকে ফোন দিলাম যে আমি উঠে গেছি। ও হচ্ছে স্পিড বোট নিয়ে ওই পারে উঠে গেছে, আমাকে উঠাইলো। উঠানোর পরে আমরা হচ্ছে ও আর কি একটা গাড়ি নিয়ে আসছিল। তো আমি তো অলমোস্ট ভিজে গেছি, মানে একদম ভেজার মতোই অবস্থা। তো তারপরে আমরা হচ্ছে আমাকে, আমার বাসা ছিল তখন মতিঝিলে, আমি তখন মিরপুর থেকে আমি হচ্ছে মতিঝিলে শিফট হয়ে গেছিলাম তো আমার নিজের বাসায়। তো মাঝখানে অনেকগুলো টাইম আর কি চলে গেছে। তো ওইখানে আসার পরেও আমাকে বাসায় ড্রপ করলো। তারপর আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিচে নামলাম, তারপর আমরা একসাথে আর কি লাঞ্চ করলাম। তো তখন আমার মনে হলো যে এই ছেলেটাকে বিয়ে করা যায়, এই ছেলেটাকে বিয়ে করতেই হবে আমার। এবং আমি ওই ছেলেটাকে বিয়ে করাই উচিত, সত্যি কথাই। কারণ আমি ওই সময় ওই খাবারের হোটেল একটা, হ্যাঁ তখন ওই যে কাচ্চি ওরকম ভাবে হতো না, তিহারি টাইপের খাবার পাওয়া যেত না। তো আমরা খাচ্ছি আর ওই টেবিলে ওই সময় আমার ওই রকম একটা টেবিলের ভিতর বসে আমার মনে হচ্ছে এই ছেলেটাকে আমার বিয়ে করা উচিত, আমি বিয়ে করব। তা আমি তখন ওকে বললাম যে হ্যাঁ আচ্ছা আপনি তো আমাকে বিয়ে করার কথা বলছেন, ভাইয়া চলেন আমরা বিয়ে করে ফেলি। এইভাবে আপনি ভাইয়া ভাইয়া বলতে বলতে এই বিয়ে করে ফেলবো বলতে গিয়ে আমাদের অনেকগুলো পথ, প্রায় 4-5 মাস চলে যায়। আমি হচ্ছে কোথাও চান্স পাইছিলাম না ওই বছর, আচ্ছা কোনো ইউনিভার্সিটিতে আমি চান্স পাইনি। তো আমাকে বাসা থেকে প্রেম ইউনিভার্সিটি ছিল না, প্রেমটা আসলে ওরকম যে ডিরেক্টলি ছিল এরকম ছিল না, গোপনে ও হয়তো আমাকে অনেক পছন্দ করতো, আমি পছন্দ করা মাত্র শুরু করছি। তো এরকম কেউ কারোটা কখনো বলা হয় না, বিয়েটাই একদম মানে প্রেমের সবচেয়ে সুন্দর জায়গাটা এটাই। মানে এটা আমার না, এটা বিজ্ঞজনের কথা আর কি। ঠিক আছে, প্রেমের পড়া বা একটু পড়ছি, এই জায়গাটাই সবচেয়ে সুন্দর। এরপরে যেগুলো শুরু হয় সেগুলো আসলে ইজ কাইন্ড অফ ডিফারেন্ট থিং, বাট ডেফিনেটলি প্রেম থাকলে দুপক্ষ থেকে সবসময় সুন্দর, কিন্তু এই পরিপরি ব্যাপারটাই সবচেয়ে বেশি সুন্দর শুরুটা। হ্যাঁ রাইট। সো যেটা হলো হ্যাঁ, তারপরে আমি এরকম 3-4 মাস যায়, আমরা প্রায় আমি যেহেতু চান্স পাইনি, তো আমি আবার ও আমাকে বললো যে ঠিক আছে চান্স মানে ওকে নো প্রবলেম, তুমি চাইলে কোথাও ভর্তি হতে পারো, তেজগাঁওতে ভর্তি হতে পারো কিংবা ইডেনে ভর্তি হতে পারো, এরকম ভাবে যদি কোনো মানে ও বললো যে আমি ভর্তি করাই দিতে পারবো। কিন্তু বাসা থেকে আমাকে বললো যে না এই বছরটা দেখো, নেক্সট ইয়ারে আবার ট্রাই করো। তো আমার হাতে অনেক টাইম, আমার যেহেতু ওরকম ভাবে কোনো পড়াশোনা নেই, আমার জাস্ট কোচিং এর পড়াটা ছিল। তো আম্মা আমাকে বাড়িতে যেতে বললো যে বাড়িতে চলে আসো, কিছুদিন এসে বাড়িতে থেকে যাও। তো আমি বেশ কিছুদিনের জন্য বাড়িতে গেলাম। 1 সপ্তাহ থাকার পরে ও আমাদের বাড়িতে চলে গেছে। এবং এটা কেন গেছে, ও আমাকে রাতে ফোন দিছে, আর ওই টাইমটায় আর কি আমাদের বাসায় কারেন্ট ছিল না। আর কি কারণের জন্য কারেন্ট ছিল না সারা রাত, আর কারেন্ট না থাকলে আমাদের বাসায় কথা কিন্তু এক রুম থেকে আরেক রুমে শোনা যেত, গেট খোলা থাকে। তা আমি না কথা বলতে পারি না, তো কথা বলতে না পারার কারণে আমি ফোনটা বন্ধ করে রাখছি। তো ফোন বন্ধ করার কারণে আমি ধরেন রাত 11টার দিকে ফোন বন্ধ করছি, ও
12টার দিকে রওনা করছে ঢাকা থেকে। তো রওনা করে তখন হচ্ছে ও আমাদের থানায় আসছে, মানে ওর মামা একজন বড় পুলিশ কর্মকর্তা ছিলেন। তো থানায় এসে পরিচয় দেওয়ার পরে আর কি ওকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছে। তো আমি যখন ভোর 7টার দিকে ফোন খুলি তখন আর কি দেখি অনেক 71টা মেবি মেসেজ ছিল। তখন মেসেজে ছিল যে আমি তোমাদের ভান্ডারিয়া থানায়। তা আমি থানায় শুনে না আমি তো ভয় পেয়ে গেছি, আমি পুলিশ টুলিশ অনেক ভয় পাই। বলছি তোমার বাসার সামনে দিয়ে আমি 2বার চলে আসছি, তোমাদের বাসায় কেউ ঘুম থেকে উঠো নাই? মানে আমি ওকে ফোনে কথা বলতে বলতে বাসার অ্যাড্রেস দিতাম, মানে আমি বলতাম না যে আমি আমার বাসার সিঁড়িতে বসে আছি, কিংবা আমাদের বাসার সিঁড়ির সামনে একটা পুকুর আছে, আমাদের রাস্তা থেকে বের হয়ে হচ্ছে মেইন যে শহরটা আর কি, যে বাস স্ট্যান্ডের সাথেই আমাদের বাসা ছিল, বাস স্ট্যান্ড। তো তখন আর কি নতুন বাস স্ট্যান্ড আর কি, বাস স্ট্যান্ড। তো ওইটা মানে গেস করে করে ওই বাসাটা, ইভেন আমার বাসার স্ট্রাকচার যেটা আর কি ওর ধারণা ছিল, ও ঠিকই আমার বাসার সামনেই গেছে। এগুলো প্রেমে সম্ভব? হ্যাঁ, অসম্ভব কিছু না, এখন মনে হয় জানলে এগুলো কি সম্ভব। তো তারপরে যেটা ও বলতেছে যে আমি চলে আসছি, চলে আসার পরে আমি খুবই ভয় পেয়ে গেছি, কারণ আমার বাসার মানুষজন এটাকে কিভাবে নিবে। আমি আসলে কারণ আব্বু তখনও বাসায়, কিন্তু মজার ব্যাপার হলো আব্বু একটু পরে ঢাকায় রওনা দিবে। এটা ছিল আমার জন্য খুবই একটা মানে ব্লেসিং, যে আব্বু চলে গেলে মনে হয় কিছু একটা হবে না। তো আব্বু হচ্ছে চলে আসে 10টার দিকে, আব্বু চলে আসে। তো 10টার দিকে চলে আসার পর ও আব্বু চলে যাওয়ার সাথে সাথেই ও হচ্ছে আমাদের বাসায় ঢোকে। তো বাড়িতে ঢোকার পর ও আম্মু এবং দাদির সাথে ডিরেক্টলি কথা বলে আমি বিয়ে করব, আমি চলে আসছি, আমি বিয়ে করতে চলে আসছি। আপনার ফ্যামিলি জানতো যে এরকম একটা ছেলে? হ্যাঁ জানতো, আমি কথা বলি, বাট আমাদের ভিতরে যে কোনো রিলেশন নাই, কিংবা আমরা যে মানে থাকে না যে কমিটমেন্ট দেয়া, যে কমিটেড, এরকম কিছুই না, এরকম কিছুই ছিল না সত্যি আমাদের মধ্যে, জাস্ট নর্মাল কনভারসেশন। তো তারপরে আমি বিয়ে করব বলতে আমার দাদি আমার দিকে তাকালো এবং আমার কাছে জিজ্ঞেস করলো তুমি বিয়ে করতে চাও? তা আমি বললাম হ্যাঁ। আমি আমি ভয়, আমার মায়ের ভয় পাইলাম না, আমি দাদিরও বকার ভয় পাই নাই, আমি বুঝছি হ্যাঁ বিয়ে করব। তা আম্মা আমাকে টান নিয়ে ভিতরে চলে এসে রুমে বসে, তোর বিয়ের বয়স হয়েছে? আমার তো এই কোশ্চেনটাই ছিল আপনার কাছে, তোর কি বিয়ের বয়স হয়েছে? না, আমি বলছি তুমি যদি বিয়ে না দাও আচ্ছা ঠিক আছে সমস্যা, আমি তো ঢাকায় গেলে আমি একা বিয়ে করে ফেলবো, এরকম ভাবে। তো আম্মা ও ওরকম ভাবে বললো, বলার পরে হচ্ছে আম্মা বলছে ঠিক আছে তোমার ফ্যামিলি নিয়ে আসো, আমরা ফ্যামিলির ভিতরে একটা কথা হোক, তারপরে আর দেখি ওর আব্বুর সাথে কথা হোক। তো এরকম করে ও হচ্ছে ওই দিন চলে আসে। আমি এর এক সপ্তাহ মানে সপ্তাহখানিক পরে ঢাকায় চলে আসি, আমরা দুজন বিয়ে করে ফেলি। হোয়াট? আমরা দুজনে বিয়ে করে ফেলি। ফ্যামিলি থেকে তো বাধা ছিল না। আর ওর মজার ব্যাপারটা হলো ওর ফ্যামিলি কেউ জানতোই না, আমি ওর ফ্যামিলি সম্পর্কে কিছুই জানতাম না। এই ছেলেটা যে আমাকে বিয়ে করতেছে, এই ছেলেটা যে আমাকে চিট করবে, আমাকে ছেড়ে যাবে, কিংবা বড় একটা ধোকা দিবে, থাকে না লাইক যেটা হয়। গেস করেন না, মানে উনি জাস্ট বলার জন্য বলছে কি হয়েছে না সামনে, আপনি এখনো জানেন না। তা আমি কিন্তু চিন্তায় আসে না যে আমাকে ধোকা দিতে পারে, যে আমি এর জন্য অনেক বড় একটা বিপদে পড়তে পারি, কিংবা এরকম কোনো কিছু চিন্তা আমার মাথায় আসে না। আমি বিয়ে করব মানে থাকে না যে বিয়ে করব বলছে আমি বিয়ে করে ফেলি, একটা পুতুলের বিয়ে টাইপের আর কি, যে আমার ভালো লাগছে আমি বিয়ে করে। বাট বাবাকেও তো বলেন নাই? কাউকে না টোটালি ওই দিন আমি কাউকে কিছুই বলিনি, আমরা বিয়ে করে ফেলি। তো বিয়ে করার পরে আমি জাস্ট একটা শর্ট স্কার্ট পরা, বিয়ের ড্রেস আর কি, আর একটা টি শার্ট পরা, নরমালি বিয়ে করে ফেলি। মানে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন? হ্যাঁ, না, ওর এক ভাইয়ের বাসায় বিয়ে করি। তো আমার তখনও মনে হয় না যে না আমি আসলে এই বাসাটায় উঠি আমি কোনো একটা বিপদে পড়তে পারি, কিংবা আমাকে বিয়ে করার জন্য নিয়ে গেছে, বিয়ের প্রলোভন দেখে কিছু একটা হতে পারে, কিংবা কোনো একটা বড় একটা আমি জানি না মানে এত জরুরি ছিল কিনা, মানে প্রয়োজন তো ছিল না আসলে, চাইলে ডিলে করাও যেতে পারতো। হ্যাঁ, কিন্তু আপনাদের মানে দেরি সহ্য হচ্ছিল না বলতে এরকম না, ব্যাপারটা হচ্ছে ভাই বিয়েটা আসলে কেন করছি, কিসের জন্য আমরা করতেছি আমরা জানতাম না। মানে আছে না যে আমরা রিলেশনে থাকি, আমরা 5 বছর রিলেশনে থাকবো, আমরা এস্টাবলিশড হব, তুমি অনার্সটা শেষ করো, আমার জব কিংবা আমার বিজনেসটা একটু বড় করি, গ্রো আপ করলে দেন আমরা বিয়ে করি, এরকম কোনো চিন্তা ভাবনাই আমাদের মধ্যে ছিল না। আমরা কি খাবো, আমরা রাস্তায় পড়ে যাবো কিনা, কিংবা ও আমাকে চিট করলো আমি ওর জন্য বড় একটা ক্ষতিগ্রস্ত তো হতে পারতাম কিংবা পারি, এরকম কিছু চিন্তা ভাবনা আমি করিই নাই। মানে ওকে নিয়ে আমার কোনো নেগেটিভ চিন্তাই ছিল না, মানে ফিউচার কোনো চিন্তা ছিল না, নেগেটিভ আজকের দিন এই মুহূর্তে আমি এখানে দাঁড়ায় আছি, এখন আমি বিয়ে করব, ও আমার সামনে আছে আমি ওর সামনে আছি, বাট দ্যাটস ইট, আর কিছু ছিল না আমার মাথায়।
মাথায়। কত তারিখে করলেন? ডেটটা মনে আছে? 17 অক্টোবর 2013। 2013 সালের 17 অক্টোবরে হ্যাঁ। বিয়ে শাদী করলেন আপনারা। হ্যাঁ। তারপর তো তারপর আমরা যে যার বাসায় চলে যাই। Okay. হ্যাঁ, ও ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই, কিন্তু ও বাসায় সিঙ্গেল, আমিও বাসায় সিঙ্গেল, আমার বাসায় কেউই জানে না। তো তারপর আমি বেশ কয়েক মাস পরে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমি সব কিছু আম্মাকে বলে দিই যে আম্মা এই হয়েছে। আম্মা তো মাথায় হাত, যে কি করছো এটা। আম্মা খুবই কষ্ট পাইছে। একটা মেয়ে হয়তো বা অনেক বড় করে বিয়ে না দিতে পারলেও হয়তো বা অনেক একটু সুন্দর করে গুছিয়ে আর কি বিয়েটা দিতে পারতো। জি। তা আম্মা বলছে ঠিক আছে, তোমরা কোথায় কি করছো আমরা তো জানি না, তুমি ওকে আসতে বলো। ও হচ্ছে ওকে আসতে বলার আগে ও নিজেই চলে আসছে। মানে লাফাইতে। হ্যাঁ, নিজেই চলে আসছে। ওদিন সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তো সন্ধ্যা হয়ে গেছে। তো মাঝখানে একটা কথা বলি, এই বিয়ের খবরটা না আমার পরিবার মানে আমার ফ্যামিলি জানতো, আব্বু আম্মুর বাইরে কেউ জানতো না। আজকে শোর মাধ্যমে জানবে এই 14 বছর পরে। মানে আপনাদের নিশ্চয়ই যেটা হয়েছে আমার আর কি এটা সার্কুলার করে না যে আমরা একারা বিয়ে করছি, পরে হয়তো ফ্যামিলিগতভাবে দিয়েছে। হ্যাঁ, ওই দিনই পরে আর কি ফ্যামিলিগতভাবে ওই দিনই রাতের বেলা। ওকে। তো আম্মা বলল, ওর ফ্যামিলি থেকে কেউ আসলো না, ওর ফ্যামিলিতে আম্মা তখন ওর সাথে কথা বললো যে তোমার ফ্যামিলিতে কে কে আছে। তো ওর ফ্যামিলিতে যে আছে বললো যে এই মুহূর্তে যদি আমি বাসায় জানাই তাহলে এটা একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, কারণ আমার বড় বোনেরও বিয়ে হয়নি, মানে ওর ইমিডিয়েট বড় যে বোন তারও বিয়ে হয়নি। ও তো একটা পিছিয়ে একটা ছেলে কি বিয়ে করবে, সবার তো চিন্তাই ছিল না। ওর ছোট চাচা আর মাত্র বিয়ে হয়েছে, মজার না ব্যাপারটা। তো ও তখন আর কি বিয়ে করে। তো যাই হোক, আমরাও আসলে আমার ফ্যামিলিও চিন্তা করছিল আমার মেয়ে খুশি, তো আমরাও খুশি। আব্বুকে আম্মাও ব্যাপারটা জানে না ওই দিন, আগের ঘটনাগুলো। তো ওই দিন জানালো যে এরকম বিয়ে করতে যাচ্ছে, এরকম এরকম। আব্বু হচ্ছে খুবই চিল্লাপাল্লা শুরু করে আব্বু ফোন বন্ধ করে দিল, মানে বিয়েতে রাজি না, একেবারে রাজি না। মানে আমার মেয়ে ছোট, আমার মেয়েকে কেন বিয়ে দিব। আব্বু যদি শুনতো যে আমি বিয়ে করে ফেলছি, আব্বু মনে হয় ওই সময় স্ট্রোক করতো, মানে অসুস্থ হয়ে যেত এরকম। জাস্ট ও আসছে আমার বাসায়, এইটুকু শুনে আব্বু অসুস্থ হয়ে গেছে যে না, আমি কেন, আমার মেয়ে তো ছোট একটা বাচ্চা, আমি কেন বিয়ে দিব। কিন্তু আমার মেয়ে তো বিয়ে করে ফেলছে। আর ওর ফ্যামিলি থেকে কেউই থাকে না, ইভেন ওর ফ্যামিলি কেউ জানেও না। ও বললো যে এই মুহূর্তে জানানো যাবে না ব্যাপারটা, আম্মু আমি পাশে আছি এবং আমি সারা জীবন থাকবো। ও আমার দাদির হাত ধরে এই কথাটাই বললো যে আমি ওর পাশে আছি এবং সারা জীবন থাকবো। ওকে, ওই যে চেহারার ভিতরে ভালো মানুষের লেবাস থাকে না কিছু মানুষের, যে আল্লাহ এটা কত লয়াল থাকে না, এরকম ওর চেহারার মধ্যে না এপিট ওপিট, মানে আপাতমস্তক আর কি ভালো মানুষ ছিল একদম চেহারার মধ্যে। তো আচ্ছা, সরি, টেক ইওর টাইম। আমি আবারও বলছি যে গল্পটা গেস করেন না, আপনারা সামনে দিকে যেতে থাকুক, তারপরে বুঝবেন যে গল্পটা কোথায়। আপনি অনেক ভালো বলেন। আমি অনেক কম কথা বলি না, আপনি অনেক ভালো বলেন। ওকে, বিউটিফুল স্টোরি। ও আমাদের বাসায় থাকে 3-4 দিন থাকে। তো 3-4 দিন থাকার পরে আমরা দুজনই, ও আগে চলে আসে ঢাকায়। তো ঢাকায় চলে আসার পরে আমি হচ্ছে ও যেদিন আসে ওদিন আমাদের ভিতর তুমুল একটা ঝগড়া হয়, এবং ফার্স্ট ঝগড়া, এবং ফার্স্ট ও আমার ভিতরকার আর কি যে ভয়ঙ্কর রূপটা আর কি দেখছে, যে আমি কত ভয়ঙ্কর। মানে আমার হচ্ছে ছোটবেলা থেকে অনেক রাগ, মানে এটা রাগটা কেন আমি জানি না, এটা খুবই একটা ব্যাড হ্যাবিট, কিন্তু বলছিলাম না পড়ার বিষয়টাই সুন্দর। তো খুবই রাগী আমি, কিন্তু এটা ও জানতো না, কারণ ওর সাথে আমার সাথে ওরকম কনভারসেশন ছিল না কখনই, হাই হ্যালোর বাইরে কখনো কথা হতো না। এবং আমি খুবই রেগে যাই। ও বলতেছিল যে তুমি তাহলে এখন বাড়িতে থাকো, এখন তো ভর্তি হওয়ার সময় হয় নাই, পরবর্তীতে যখন সময় হবে আমি বলবো তুমি যাও। কিন্তু না, আমি থাকবো না ঢাকায়, আমি ঢাকায় যাব, আমি বাড়িতে থাকবো না। এটা নিয়ে আমাদের মাঝখানে তুমুল একটা ঝগড়া হয়, এবং আমি খুবই আর কি বলে এটাকে, একদম মারধর টাইপের আর কি, আমি খুব ডাকাত টাইপের থাকে না যে কিছু একদম ধর তো মার, এই টাইপের আর কি, আমি খুব চিল্লাচিল্লি করি। তো যাই হোক, ও চলে আসার পরে ও ক্যান প্রমিস করে যে না, আমি কিন্তু 2 দিন পরে চলে আসবো ঢাকায়। আচ্ছা, তুমি না নিতে চলে সমস্যা নেই, আমি চলে আসবো আব্বুকে বলে। হ্যাঁ। তো সত্যি কথাই আমি 2 দিন পর ঢাকায় চলে আসি। আমি আমার বাসায়, ও ওর বাসায়, কারণ ওর বাসায় কেউ জানে না আর আমার বাসায় আব্বু জানে না। তো ও কি করলো, আমাদের দেখা হয়, প্রতিদিনই দেখা হয়, কিন্তু ও হচ্ছে টুকটাক একটু বিজনেস করতো, ওদের পারিবারিক যে বিজনেস।
তো ওইখানে একটু সময় দিতে হতো অনেক, কিন্তু ওর বিজনেসে অনেক বড় লস ছিল যেটা আমি জানতাম না। ও আমার সামনে ওর কোনো ব্যক্তিগত ব্যাপার কখনই, পার্সোনাল যে ইস্যুগুলো থাকতো না, যেমন ধরেন ওর বাবা মায়ের যে ব্যাপার, যে আব্বু আছে বাসায়, আম্মু আছে, কিংবা বোনরা আছে, দুলাভাই আছে, ফ্যামিলিগত যেসব ব্যাপারগুলো থাকে ও শেয়ার করতো না, কখনো শেয়ার করতো না। এবং ও আমার সামনে বসে কখনো ফোনে কথা বলতো না। মানে এইগুলো আমি কখনো নোটিস করিনি, কারণ বিয়ের আগে তো আসলে আমাদের ভিতরে ওরকম দেখা সাক্ষাৎ ওরকম হতো না, কথা ওরকমটা হতো না। তো যেটা হলো, আমরা হচ্ছে একসাথে একটা বাসা নিলাম, কিরকম একটা সাবলেট একটা বাসা নিলাম, ছোট্ট একটা বাসা। আমি আমার মতো করে রান্না করে খাবো, এরকম রান্না করতে পারতাম না। আমার প্রথম রান্নায় আমি 1 লিটার তেল দিয়ে 1 কেজি গরু মাংস রান্না করছি। মানে আমি দিচ্ছি আর মনে হচ্ছে যে কম হয়ে গেছে এবং অনেক লবণ, যেটা আর কি খাওয়ার মতোই ছিল না। বাট অপু সেটাকে খুবই মজা করে খাইছে। মানে ও আগেই টেস্ট করতেছিল, আমি ওকে খুবই থাকে না যে আমি ফার্স্ট রান্না করছি, এটা আমার ফার্স্ট। এটা ছেলেরা কেন করে জানেন? খুশি করার জন্য। নট অনলি দ্যাট, ও যদি সমালোচনা করে আর ওই খুন্তি করা যদি ওর হাতে ধরায় দেয়, ওর জীবনটা রান্না করতে পারবে না। হ্যাঁ, সেটাই, ভয়ে করলেও করে, কিংবা যদি মায়া দেখায় করে যে না আল্লাহ এই তো ফার্স্ট টাইম রান্না করছে, সিম্প্যাথি একটা জায়গা থেকেও করে। বাট পুরুষটা, ছেলে মানুষ একটু মিথ্যা গুছায় বেশি বলতে পারে। ওয়াইফকে হ্যাপি করার জন্য এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। ওকে, জি। যাই হোক, তারপরে ও এটাকে খুবই মজা করে খাচ্ছিল। আমি ভাবছি যে হ্যাঁ, কিন্তু অনেক বেশি তেল ছিল। তো রান্না করছে, আমার রান্না দেখে বাসার সবাই অনেক হাসছে, কিন্তু আমি খুবই কনফিডেন্টলি রান্না করছি, ওইটাই অনেক কনফিডেন্ট নিয়ে রান্না করছি। ও খাচ্ছে, ওর খাওয়া দেখে আমি খাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করতে পারবেন না, আমি হচ্ছে মুখে আমি মানে এই পর্যন্ত আর যাইতে পারি, আমি ফেলে দিচ্ছি। এবং আমার প্রথম যে মানে সংসারটা, যে 1 রুমের একটা ছোট্ট সংসার, আমার সংসার কিছুই ছিল না ভাইয়া, জানেন? আমার যে ব্যাচেলার বাসায় যে ছোট্ট একটা তোষক ছিল, সিঙ্গেল বেড, ওটাই আমার বাসায় প্রথম। আর হচ্ছে আমি হচ্ছে আমার একটা বালিশ ছিল আর একটা কোল বালিশ ছিল। আর হচ্ছে আমার অপু হচ্ছে ও একটা বালিশ কিনে, যেহেতু ও যদি থাকে আর কি, এই জন্য 2টো বালিশ, একটা কোল বালিশ, এবং একটা হচ্ছে আমার বুকশেলফের উপরে আমি বুক রাখতাম, আর নিচে হচ্ছে জামা কাপড় রাখতাম, আর একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে আমার জামা কাপড় থাকতো। এর বাইরে আমার কিছুই ছিল না এই বাসাটার ভিতরে। সবাই হাসতো, মানে যারাই আর কি ওই বাসায় আসতো, সাবলেট থাকে, এরা কিভাবে থাকে এরকম ভাবে বলতো। আমার কোনো কিছু রান্না করার কিছু ছিল না, কিছু না। আমরা টুকটাক করে একটু করে, একটা যেমন আজকে যদি একটা পাতিল কিনতাম, পরে একটা কড়াই কিনতাম, মানে নেক্সট উইকে একটা কড়াই কিনতাম, এরকম ভাবে মাঝে মধ্যে আসতো, যেত, গল্প করতো, কথা বলতো, এরকম ভাবে চলে যেত। তো আপনার এই গল্পগুলো অনেকেরই তার সংসার জীবনের প্রথম স্মৃতি মনে করায় দিবে। আমার সময় কাটতো না। হ্যাঁ, ও কি করলো, তখন কালের কণ্ঠ চলতো খুব, পত্রিকা কালের নতুন আসছে। হ্যাঁ, কালের কণ্ঠ চলতো 13 সালে। তো আমাকে ও বললো যে প্রতিদিন তুমি পত্রিকা পড়ো। তো আমাকে আমার পড়তে খুব ভালো লাগতো। আচ্ছা। আর আমার কাছে যে বই ছিল, ওই বইগুলো আমার মনে হয় যে আমি এক বই 2 থেকে 3 বার পড়া হয়ে গেছে। আর আমার খুবই একটা, আমি জানি না এটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস, যে বইটা আমার ভালো লাগে সেটা বারবার পড়েন। যেমন সমরেশ মজুমদারের একটা বই আছে, জ্যোৎস্নায় বর্ষার মেঘ, আপনিও পড়ে দেখতে পারেন। মানে বইটা আমি মনে হয় 10 বার পড়ছি, আমি জানি না কেন, ওর ভিতরে কি আছে আমি জানি না। আচ্ছা, এটা আমার হয় না কখনো। না, আমি পড়ি। অসম্ভব ভালো লাগলো একই জিনিস আমি 2 বার কখনো পড়ি না। ইভেন আমার যে গল্পগুলা, যে আজকে বলে দিই, আপনি বলছেন বলে, আমি জীবনে কোনোদিন সেকেন্ড টাইম শুনি নাই। মানে আমি যখন এডিট করি, আমি নিজে যেগুলো এডিট করি, জাস্ট একবার এডিট, একবার শোনা, একবারই দেখা, বাস শেষ। ওই যে ভুল পথে আমি মনে হয় বারবার যাই, তাইলে আপনি জান না। না, সেটা একটা হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে একটা ইন্টারেস্টিং জিনিস তো শুনে ফেললাম, এরপরে পৃথিবীতে অনেক কিছু ইন্টারেস্টিং আছে, সেই দিকে খোঁজ করা দরকার। তো যেটা হলো, এরকম করতে আমার অ্যাডমিশনের টাইম চলে আসলো। আমরা কিন্তু আলাদাই থাকি, ওর বাসায় আমি আমার বাসায়, এবং আমাদের বিয়ের প্রায় 4-5 মাস হয়ে গেছে। আমার বাসা থেকেও কেউ আসে না বাসায়, আব্বু মাঝে মধ্যে আসে, জানে যে আমি এই বাসায় থাকি, পরিবারের কেউ বলে না যে আমার হাজবেন্ড আসে, আব্বু জানে যে আমি থাকি, একাই থাকি। আব্বু আসে, আব্বু আমাকে দেখে খাবার টাবার কিনে দিয়ে আব্বু আবার চলে যায়, এরকম ভাবে। আম্মু আব্বুকে কিছুই জানায় নাই। তখন কি কারণে যেন আমার হচ্ছে হেপাটাইটিস এ ছিল, মানে আমার জন্ডিস চলে আসে আর কি। তো আমি কোথাও পরীক্ষা দিতে পারি না। ওই টাইমটা আমি বিয়ের পরে আম্মা হচ্ছে ইন্টারফেয়ার করতো না, যে কোথায় ভর্তি হবা, কি করবা, কি না করবা, একেবারেই। মানে আম্মার ধারণা ছিল যে ওর বিয়ে হয়েছে মানে ও শেষ, ওর আর পড়াশোনা হবে না। আম্মা আমাকে ডিরেক্টলি বলতো, হয়েছে, আর হবে না তোমাকে দিয়ে, আর হবে না, তুই তো আর পড়বি না, তুই আর পড়ে কি করবি। মানে আমার দাদিও বিশেষ করে, মানে এটা আসলে অনেক হয়তো মানে কষ্ট থেকে বলতো, যে থাকে না যে
অনেক স্বপ্ন ছিল অনেক বড় কিছু হবে, বাট বিয়েটা করে ফেললো, আর আর মনে হয় ওকে দিয়ে আর কিছু হবে না। তো যাই হোক, আমাকে বললো যে তুমি তেজগাঁও কলেজে ভর্তি হয়ে যাও অনার্সে। তা আমি বললাম, আমি আর মানে দ্বিতীয়বার ও কিছু বলে আমি আর সেকেন্ড টাইম চিন্তা করতাম না। আচ্ছা তুমি তেজগাঁও কলেজে ভর্তি হয়ে যাও, আমি তেজগাঁও কলেজ। তখন আমি আসলে চিন্তাও করি না যে আমি এই সাবজেক্ট নিয়ে এখন ভর্তি হলে আমি চাকরি পাবো কিনা ফিউচারে, কিংবা করবো কিনা। ও ভর্তি হইতে বলছে, মানে ও ও ছিল সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, ও আমাকে বলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ো। ও বলছে মানে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো। মানে ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, আমার নিজের কোনো মানে ব্যক্তিত্ব হারাই ফেলছে, আমি ব্যক্তিত্বহীন হয়ে গেছে, মানে যে আমার কোনো পার্সোনালিটি নাই। মানে ও আমাকে যেটা বলছে যে তুমি রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হও, রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়ে গেছে। আমার বাংলা ফার্স্ট চয়েস ছিল, আমার খুব ইচ্ছা ছিল আমি বাংলা নিয়ে অনার্স মাস্টার শেষ করে, মানে গ্রাজুয়েশন অ্যাটলিস্ট শেষ করে আমি কোনো একটা ইউনিভার্সিটির টিচার হব, কিংবা না হলে কোনো একটা স্কুলের টিচার হব, সুন্দর করে বই নিয়ে স্কুলে যাব শাড়ি পরে। মানে এটা থাকে না, মানুষের ড্রিম থাকে না, এরকম ছিল। আমার ভার্সিটি লাইফ শুরু হলো, কিছু ভালো বন্ধু পাইলাম। 4 মাসের সময় ইউনিভার্সিটি লাইফ, মানে আমার কলেজে চলছে আর কি, তখন আমি প্রেগনেন্ট। ওকে। আমি ফিল করি যে আমি প্রেগনেন্ট, আর ওদিকে আব্বু জানে না যে আমার বিয়ে হয়েছে। তখন পর্যন্ত ওর ফ্যামিলির লোকজন সাথে আপনার সম্পর্ক না, তখন পর্যন্ত আমার ওর ফ্যামিলির লোকজনের সাথে সম্পর্ক তো দূরের কথা, আমি ও যে ফোনে কথা বলে এটাও আমি জানি না। ইভেন ওর ফোন আসলে সবসময় বারান্দায় গিয়ে নক করে, দরজা লক করে তারপর কথা বলতো। কখনই আর কি আমার সামনে বসে কখনো কোনোদিনও কারোর সাথে কথা বলে না। এবং এটা নিয়ে আপনার কোনো অবজেকশনও ছিল না? না, ছিল না। ওই যে আমি বললাম, ও যেটা বলতো ওইটাই। মানে আমার ভিতরে কোনো নেগেটিভিটি ছিল না যে ও আমাকে ছেড়ে যেতে পারে, ওর পরিবার জানে না। ওর পরিবারে আমার পাশের বাসার যে ভাবি ছিলেন, উনি আমাকে মাঝে মাঝে না কান পড়া দিত, এই ও কিন্তু আরেকটা বিয়ে করতে পারে, বাসায় কিন্তু আরেকটা বিয়ে দিয়ে দিতে পারে, তুমি বাসায় কেন খোঁজ নাও না। আমি আবার এটাই আবার ওকে বলে দিতাম যে ও ভাবি বলছে যে তুমি আরেকটা বিয়ে করতে পারো, কিংবা তোমার বাসায় একটা বিয়ে দিয়ে দিতে পারে, তোমার বাসায় একটা বউ থাকতে পারে। মানে যেভাবে বলতাম আমি ওইটাই আর কি ওইভাবে শেয়ার করতাম। মানে আমি কত বোকা ছিলাম যে জাস্ট যেভাবে বলতো ওইভাবে বলতাম। আর ও আমাকে বলতো কথা বলবা না কারোর সাথে, আমাকে বুঝাইতো। মানে আমার আশেপাশে আমার ফ্যামিলি, আমি কোনো কিছুই আর কি ওরকম গ্রাহ্য করতাম না, না আমি জানি ও আছে। যাই হোক, আমি প্রেগনেন্ট, তো যেটা ওইটা ওকে বললাম, বলার পরে ও খুবই শকড হলো না, মানে অনেক বেশি যে আনন্দ যে খুশিটা এটাও প্রকাশ করলো না। তো তারপরে যেটা হলো, আমি ওর মুখ দেখে আমি বুঝছি যে মনে হয় এটা একটা রং ডিসিশন আমাদের। তা আমি কি করলাম আপনি জানেন? আমি এই শোটা হয়তো আমার মেয়ে দেখবে, আমি অনেক জোরে জোরে সিঁড়ি দিয়ে নামতাম যে আল্লাহ আমার বাচ্চাটা আমার না হোক। মানে থাকে না যে বাচ্চা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সিঁড়ি দিয়ে লাফায় আমি 6 তলা আমার বাসা ছিল, এরকম করতাম। আমি হচ্ছে রুমের ভিতরে আমি হচ্ছে ইয়ে করতাম, এটাকে কি বলে, দড়ি যে লাফায় না, এরকম করতাম। তো তারপরে আমি এগুলো একদিন, মানে আমি অনেক কান্নাকাটি করি আমার যে ফ্রেন্ড শম্পা, ওর সাথে। তো ও আমাকে ধরে বললো কি, এরকম হাত ধরে বললো কি যে দেখ, যে আসছে তাকে আসতে দে, সবার রিজিক না আল্লাহ তাআলা অনেক বছর আগে নির্ধারণ করে রেখে দেয়, যা হওয়ার হবে। ভাইয়া যদি তোকে ছেড়ে চলে যায় যাক, আর ভাইয়া ওরকম না। দেখ ভাইয়াকে আমরা সবাই দেখছি, ভাইয়া একটু অন্যরকম, অন্য সব ছেলেদের মতো না। মানে আজিজুল আমরা যেরকম বলি না, ও অন্য সব ছেলেদের মতো না, ওরকম আর কি। হাত পায়ে পানি চলে আসে এরকম ভাবে। আর তখন হচ্ছে আমার দাদি ঢাকায় চলে আসে। তারপরে যেটা হলো, আমি হচ্ছে পরীক্ষাটা দিতে পারলাম না, অনেক বেশি কান্নাকাটি করলাম। আমাদের কাছে যে আমি হসপিটালে যে আমরা অ্যাডমিট হবো, এই টাকাটা আমাদের কাছে ছিল না, এরকম একটা সিচুয়েশন। কারণ ওর ব্যবসাটা খুবই খারাপ যাচ্ছিল, এর উপর আমাদের বাসা ভাড়া দিতে হচ্ছে, এক্সট্রা একটা কেয়ার ছিল আমার প্রতি। তো সব কিছু মিলায় ওই যে ও খুব টেনশন ফিল করতো। তখন আমার দাদি হচ্ছে ওকে কিছু টাকা দিল, বললো যে নাও, হাতের মুঠে করে নাও, বললো যে ওকে নিয়ে হসপিটালে ভর্তি হও, এরকম করে। তো ও কি করলো, ও খুব অসহায়ের মতো মুখ করে তাকালো, কারণ ও আসলে পারছিল না। ও অনেক চেষ্টা করছিল ওর দিক থেকে, কিন্তু ও পারছিল না। আমাকে হসপিটালে ভর্তি করা হলো। আমার আব্বা তখন জানলো যে আমার বিয়ে হয়েছে, আমি প্রেগন্যান্ট। আব্বা বড় একটা ধাক্কা খেলো। তো যদিও এর আগে দাদি একটু টাচ দিছিল যে ও বিয়ে করছে, কিন্তু আব্বু এটা কানে নেয় নাই। কারণ আব্বু মনে করছে হয়তো বা এটা ফালতু একটা কথা বলছে, কিংবা বিয়ে করতে পারি, কোনো একটা রিলেশনে আছে ওটা। কিন্তু বাড়িতে তো বিয়ে দেওয়া হলো তখন আপনার? হ্যাঁ, কিন্তু আব্বা জানতো না। ও আব্বা জানতো না এটা? না, আব্বা বাইরে ছিল তখন? না, আব্বু ঢাকায় থাকতো। আব্বু ঢাকার অফিস, আব্বুর চাকরি ঢাকায়, আব্বু ঢাকায়। কারণ আমার আব্বু হচ্ছে একরোখা একটা মানুষ।
যেমন ভালো মানুষ আব্বা, আমি জানি আব্বু এই ভিডিওটা দেখবে, আব্বু যেমন ভালো, আব্বু আবার যদি রেগে যায় সিদ্ধান্ত নিয়ে ফেলতো। ভয়ঙ্কর রাগী। মানে তখন আমাদের কাছে মানে আমাদের অবস্থা এরকমটাই ছিল যে মানে আমরা কোন হসপিটালে যাব, যে আমাদের কাছে টাকা পয়সাই ছিল না, এরকম মানে খুবই খুবই দুর্বিষহ একটা অবস্থা। তো আমরা তখন 8 দিন হসপিটালে ভর্তি, মানে খুবই সাশ্রয়ী আর কি। ওটি থেকে বের করার পরে আমাকে খুবই ইন্টারেস্টিং, আমার হাজবেন্ড আমাকে বলতেছে, রূপু জানো আমাদের বাচ্চার আমার মতো একটা তিল হয়েছে। আমি না বিশ্বাস করতে পারবেন না, আপনি হাসবেন না, আমি তখন ওই অবস্থায় চিন্তা করতেছি ওর আবার কোথায় তিল আছে। তো 15 সাল আর কি, তখন 15 সালে আমার মেয়েটা হলো। মানে আমি এত অল্প বয়সে যে আমার তো তখন বিয়ের বয়সই হয় না, আমার এখন মা হয়ে গেলেন। একটা কথা আছে, শুভস্য শীঘ্রম, যা জীবনে হবে সেটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। তা আবার আমাকে কোলে দিল। আমি জাস্ট ওই সময়ের অনুভূতিটা না, আমার কাছে মনে হতেছিল যে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় আমি। আমার মেয়েকে যখন আমার কোলে দেয়া হলো, আমার তখন মনে হয়েছে যে না, এটা তো আমার কন্যা, আমার একেবারেই। তো আমি তখন মনে হয়েছে যে আমি পৃথিবীর সব থেকে একটা সুখী একটা মানুষ। আমার কিচ্ছু নাই, আমার হসপিটালে বিল কিভাবে দিব এটা আমি জানি না, বিল কিভাবে দিয়ে আমি চলে যাবো এটা আমি জানি না, বাট আমি জানি আমি একটা মা। আমার 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 খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আমি সব থেকে সুখী মানুষ পৃথিবীর, আমার থেকে সুখী কেউ নাই। অভাবের সংসার, টুকটাক করে একটু 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 করে আমাদের জিনিস কেনা শুরু হয়। এরপরে আমরা ওই বাসা থেকে ছেড়ে আমরা একটা আলাদা বাসা নিই, ছোট্ট একটা ওয়ার্ড্রোব, ছোট্ট একটা বেড, এরকম আমরা একটা বাসার ভিতরে এরকম সামনে একটা জায়গা, সামনে একটা বেড আছে, কারণ আমার বাসায় এখন আমার দাদি আসে আমার বাচ্চার জন্য, এরকম 2 রুমের জন্য এরকম ছোট। আমি আমার পড়াশোনাটা আবার কন্টিনিউ করা শুরু করলাম। আমার মেয়ের যখন 1.5 বছর বয়স, তখন আমি আবার প্রেগনেন্ট হয়ে যাই। এটা আনফর্চুনেটলি হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আমরা চাচ্ছিলাম না যে বাচ্চাটাকে আমরা আর কি রাখবো, কারণ একেবারেই ফার্স্ট স্টেজে ছিল, একেবারেই করব। তো ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে যাওয়ার পরে বললো যে ডক্টর ঠিক আছে ওষুধ দিল, কিন্তু কোনোভাবেই মানে হলো না, রিকভার আর কি হলো না, মানে কি বলে এটাকে। আমরা হচ্ছে 4 বেবিও তো দুনিয়াতে এসেছে। হ্যাঁ, এরা কি জানে? হ্যাঁ ও জানে, কিছুটা জানে, মানে ও জানতো মা অসুস্থ, এই জন্য ওকে তো ওরকম ভাবে। না কিন্তু সেকেন্ড ওকে আসছে, মানে যাকে আপনি ট্রাই করছেন ও তো আসছে। হ্যাঁ, আমি ওর জন্য 4 বার হসপিটালে ভর্তি হয়েছি। আমার একবারে 4 ব্যাগ ব্লাড রাখছিল ওকে অ্যাবর্শন করানোর জন্য, মানে ভুল ট্রিটমেন্ট হয়েছিল আর কি আমার সাথে। তো ভুল ট্রিটমেন্টের কারণে আমার 4 ব্যাগ ব্লাড দিতে হয়েছে একই রাতে। ওহো, সো অ্যাবর্শন হয়নি? তারপর না, অ্যাবর্শন হয়নি। আমার বাচ্চা শেষ পর্যন্ত আমাকে আমার বাসা থেকে আমার হাজবেন্ড, আমার ভাই, আমার বাবা বললো যে আমাদের কোনো কিছুর দরকার নাই, আপনারা ছেড়ে দেন আল্লাহর রাস্তায়। এবং এটা খুবই নামি দামি একটা বড় হসপিটাল, মানে তখন আমাদের অবস্থা একটু আস্তে আস্তে করে ভালোর দিকে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এরপর আমার 2টো বাচ্চা আলহামদুলিল্লাহ। আমি তারপরে পড়াশোনা করছি, আমি কোনো বছর আর গ্যাপ দেইনি, ওভাবে করে একটু 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 করে আমার অনার্সটা শেষ হয়ে গেল। অনার্সটা শেষ হওয়ার মাঝখানে বলি আমাদের অবস্থার অনেক উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বড় ফ্ল্যাট নিয়ে থাকি বাসায়, এবং আমার ছেলের বয়স যখন 1 বছর, আমার মেয়ের বয়স যখন 2.5 বছরের মতো আর কি, তখন ওর বাসায় জানে আমার শ্বশুর বাড়িতে যে ও ম্যারিড প্লাস ওর 2টা বাচ্চা হয়েছে। এরপরে এক মহাযুদ্ধ শুরু হয় জীবনের উপর থেকে। তো যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হয়, এবং ওই টাইমটায় আর কি আমার হাজব্যান্ড, ওর ব্যবসায় কিছু লস ছিল, ওর ব্যবসার কিছু ক্ষতি হয়েছিল ওই টাইমটায়। তো তখন ওর বায়ারের সাথে ও অস্ট্রেলিয়া চলে যায়। 2019-এ ও হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে ও হচ্ছে দেশে বাইরে চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়। আমি বাসায় থাকি আমার 2টো বাচ্চা নিয়ে, একেবারেই ঢাকা শহরে একা। ওর যাওয়াটাতে আপনার মত ছিল না? না, অবশ্যই আমার মত ছিল না, কারণ কিভাবে, আমি 2টা বাচ্চা ছোট ছোট একেবারে। আমার আম্মা আসতো ঢাকায়, যখন আমার কাছে এসে আম্মা থাকতো, তো তখন আমি ভার্সিটিতে ক্লাস করতাম। আর আম্মা যখন না থাকতো, আম্মা ধরেন 1 মাসের জন্য বাড়িতে যাইতো, ওই 1 মাস আমি ক্লাস করতেই পারতাম না, হয়তো বা 1 দিন 2 দিন কোনোভাবে ওদের কাছে কাউকে রেখে তারপরে যে আমি ক্লাস করতাম এরকম ভাবে। তো এভাবে করে 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 আমার গ্রাজুয়েশনটা যখন শেষ করব, ঠিক ওর 2-3 মাস আগে আমার হাজব্যান্ড হচ্ছে দেশে বাইরে চলে যায়। তো ও দেশে বাইরে চলে যায়, ওর কিছু ঝামেলা ছিল, ওর অফিসিয়াল কিছু ছিল, ও দেশে বাইরে চলে যায়। কিন্তু যেটা হয়, আমাকে ওর অফিসের লোকজন তখন আমার উপর হামলা করে। আমার উপর হামলা করে বলতে, হ্যাঁ, এক কথা হামলাই করে।
কারণ ওর ফ্যামিলির কেউ সামনে ছিল না। তো ও চলে গেছে, ও চলে যাওয়ার পরে আমি ব্যাপারগুলোকে অনেক কষ্ট করে ম্যানেজ করে তারপর আমি ওই বাসাটা ছেড়ে দিয়ে আমি অন্য বাসায় শিফট হয়ে যাই। ঠিক তার 2 মাস পরে আমার ফাইনালি পরীক্ষা, আর কি অনার্স যে ফাইনাল ইয়ারের পরীক্ষাটা দিলাম। মাশাআল্লাহ আমি ফার্স্ট ক্লাস পাইলাম। ওকে, অনেক যুদ্ধের পরে আমি ফার্স্ট ক্লাস পাই, 3.34 ছিল মেবি। ওকে। তা আম্মাকে আমি বুঝাইলাম, আম্মা মাস্টার্সটা করি, আমার অনেক ইচ্ছা এমএ পাস করার। তো বাচ্চাটা চলতে কিভাবে, মানে হাজবেন্ড তখন বাইরে থেকে টাকা পাঠাতো? হ্যাঁ, বাইরে থেকে ও যাওয়ার আগে আমাকে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে গিয়েছিল, আর ইভেন তখন আমি একটা জব করতাম। আচ্ছা, আমি ওটা আসলে বলতে ভুলে গেছি। আমি তখন বাচ্চা থাকতো কোথায়? বাচ্চা আম্মার কাছে থাকতো। আচ্ছা, আম্মা তখন আর কি ফুল টাইম থাকা শুরু করলো আমার কাছে। তো আমার মাস্টার্সের যেদিন রেজাল্ট দিল, আম্মা ওই দিন বাড়িতে। আম্মাকে ফোন দিলাম, সবার আগে আম্মাকে ফোন দিছে, আম্মা আমার রেজাল্ট বের হয়েছে। আম্মা অনেক কাঁদলো, ফোনে হাউমাউ করে কান্না করলো, বলে যে যাক তোমার ইচ্ছা পূরণ হয়েছে, আমার ইচ্ছাও পূরণ হয়েছে। আমি তখনও জানতাম না আমার লাইফে কি ঘুরতে যাচ্ছে, মানে জীবনটা এরকম ভাবে ঘুরে যাবে একেবারে আমি জানতাম না। জীবন অনেক বেশি আনপ্রেডিক্টেবল, অনেক বেশি আনপ্রেডিক্টেবল। তো এরপরে হঠাৎ করে আমি দেখলাম যে আবিষ্কার করলাম যে আমার জ্বর হচ্ছে, মানে ম্যাক্সিমাম টাইমে জ্বর হচ্ছে, শরীরে জ্বর থাকে। তো জ্বর যখনই আমি মাপতে চাই, মানে হুট করে আর কি মনে হলো এরকম যে আমি একটু সিক হয়ে যাচ্ছি। মাঝখানে আমি আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করালাম, বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, বাসার কাজ করতে হয়। আম্মাও তখন ওই টাইমটা বাড়িতে একটু বেশি টাইম দেওয়া শুরু করলো, কারণ যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি ক্যারি করতে পারছি। ইভেন আমি কোনো জবেও নাই, আর ভার্সিটিতেও আমার ওরকম নাই। তো দ্যাটস ওয়াই আমি বাসায় আমি সব কিছুই সামলাচ্ছি, বাসা বাহির সব কিছুই। যখন আমার জ্বর আসা শুরু করলো, আমি ভাবছি যে হয়তো আমার উপর থেকে অনেক বেশি একটা মানে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার। আমি ওদেরকে নিয়ে সকালবেলা উঠি, স্কুলে যাই, আবার নিয়ে আসি, আবার যাই। তো এরকম এটার কারণে হয়তো আমার জ্বর আসতেছে। তো জ্বরটা আসে, নাপা খাই, চলে যায়, আবার আসে, আবার নাপা খাই, চলে যায়, এরকমভাবে চলতে থাকে অনেক দিন ধরে। তো অনেক যে জ্বর আসে না, অনেক জ্বর আসে না কখনই, যে ডক্টরের কাছে যাওয়ার মতো জ্বর আসে না। তো আমার হচ্ছে জ্বরের পাশাপাশি আমার তলপেটে ব্যথা হতো। তলপেটে ব্যথাটা এরকম ছিল যে মানে মনে হতো কি, খাজুর কাটা চিনেন না, খেজুর গাছের কাটা আছে না, খেজুর গাছের কাটা দিয়ে একটা কাটা দিয়ে কেউ একটা গুঁথা দিচ্ছে একটু পরপর, মানে অদ্ভুত একটা ব্যথা, যেটা আপনি কোনো ডক্টরকে এক্সপ্লেইন করতে পারবেন না, আপনি শুধু ফিল করতে পারবেন এটা। মানে যে ব্যথাটা এরকম যে কেউ একটা গুঁতা দিচ্ছে, কিংবা স্পুন লাইক যে কাটা চামচ আছে না, কাটা চামচ দিয়ে কেউ একটা খোঁচাচ্ছে। এই সময়টাতে কোনো ধরনের ইউরিন প্রবলেম, ইনফেকশন? না, কোনো ইউরিন ইনফেকশন হতো না, কোনো। এটা ম্যাক্সিমাম টাইম হতো বিফোর পিরিয়ড। ওকে, পিরিয়ডের আগের যে টাইমটা, ওই টাইমটা আর কি এই ব্যথাটা হতো। তখন আপনার বয়স কত যখন? তখন আমার বয়স অলমোস্ট 28 বছর। গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। জি। আর এই দুটো বেবি কি আপনার নরমাল বেবি ছিল না? না, দুটো সিজারে ছিল। ইভেন এর আগেও একটা সার্জারি ছিল আমার। ওকে, কিসের সার্জারি সেটা? এটা অ্যাপেন্ডিক্সের সার্জারি। ওকে। তো এরপরে যেটা হলো এরকম হালকা ব্যথা। তো আমি ব্যথাটাকে আসলে ওরকম ভাবে কখনোই নেই যে না ব্যথা, ইগনোর করে গেছেন। হ্যাঁ, ইগনোর করে গেছি। কিন্তু আমার আবার হয় কি, ছোটবেলা থেকে আমার যদি একটু নখও উঠে যায় না, কিংবা একটু যদি মানে কোথাও কেটে গেছে, আমি ওটাকে খুব মানে অবজার্ভ করি, কেটে গেল, কিছু হলো না তো, কিংবা ঘা হলো না তো, এরকম। তো আমার মাথায় আমি যতই ওটাকে মানে ইগনোর করার চেষ্টা করছি যে না এটা তো কিছু হয় নাই, কিংবা এটা একটা নর্মাল, কিন্তু আমার মাথায় ওই যে আমার কোনো কিছু হলে খুব খোটাই। তো আমার কাছে এর আগে যেটা হতো, আমার ম্যাক্সিমাম টাইম 3-4 মাস পর ব্লাড শেষ হয়ে যেত, মানে আমার হিমোগ্লোবিন কমে যেত, আমার ব্লাড দিতে হতো, এমন ভাবে কমতো যে আমার ব্লাড দিতে হতো। ওকে, এরকম বেশ কয়েকবার হয়েছে আমার সাথে। তো আমাকে ডক্টর বললো যে আমার খাবারে রক্তটা তৈরি হতো না, তো যার কারণে আমাকে কিছু আয়রন ট্যাবলেট দিতে হতো, তারপরে হচ্ছে আপনার ব্লাড দিতে হতো। অনেক সময় মেডিসিনের ব্লাড দিত ছোট করে, অনেক সময় আবার ব্লাড ডোনার করে ব্লাড দিতে হতো। কিছুই বুঝতেছিলাম না। তো ডক্টর দেখালাম, ডক্টর বললো যে ইউরিন ইনফেকশন আছে, ইউরিন ইনফেকশনের কারণে হচ্ছে জ্বর আসছে, আর পেটে এরকম ব্যথা হতে পারে। আমাকে ইউরিন ইনফেকশনের অনেকগুলো ওষুধ দিল এবং অনেক দিন ওষুধ খেলাম, প্রায় 1 মাসের মতো, কিন্তু আমার কমছে না। এর মধ্যে হঠাৎ করে আমি হচ্ছে ইন্ডিয়ান ভিসা করি। ইন্ডিয়ান ভিসাটা করি আসলে কোনো কিছু না চিন্তা করি, এমনিতেই চিন্তা করছিলাম যে বাচ্চাদের নিয়ে এক্সাম শেষ হলে আমি একটু আর কি কলকাতায় যাব অ্যাটলিস্ট।
তো হঠাৎ করে আমাকে আমার বাসা থেকে বলা হয় যে তুমি এক কাজ করো, তুমি তাহলে কলকাতায় যাও, কলকাতায় গিয়ে একটু ঘুরেও আসো, ডক্টরটাও দেখায় আসো, যেহেতু এই ডক্টরের ইউরিন ইনফেকশনটা কমছে না। কিন্তু আমরা তখনও জানতাম না যে ইউরিন ইনফেকশন নাকি অন্য কিছু না কি হচ্ছে। এরপর আমি কলকাতায় গেলাম। তো কলকাতায় যাওয়ার পরে আমাকে এক গাদা টেস্ট দিল। আমার এখানের কোনো টেস্টই তারা দেখবে না, যে বলছে যে যদি পিজির হসপিটালের কোনো টেস্ট হইতো, ওটার যদি হতো তাহলে ওরা দেখতো, এছাড়া অন্য কোনো হসপিটালের ওরা এটা দেখবে না। তো আমার আবার নতুন করে অনেক কিছু করতে হয়েছে। করার পরে ওরা রিপোর্ট সামথিং প্রবলেম আর কি মনে করছে যে সামথিং। তো ওরা আমাকে ডিরেক্টলি বলে না যে আপনার শরীরে কোনো একটা অসুখ আছে কিংবা আপনি কিছু একটা হচ্ছে আপনার শরীরের ভিতরে, ওরকম না। ওরা আমাকে বললো কি 3 মাসের মেডিসিন দিছে, বাট বলছে যে আপনার পরের বার আসবেন মেডিকেল ভিসায়, আপনাকে কোনো সার্জারি কিংবা কোনো ধরেন কোনো বায়োপসি কিংবা কোনো সার্জারি এইভাবে বলতেছিল, করতে হতে পারে। আমি একটু না ভয় পেয়েছি। ভয় পাওয়ার পরে আমি কি করলাম, ঠাকুরপুকুরে গেলাম। আমি দেখাইছিলাম অ্যাপোলোতে, মেবি এটার নাম ছিল অ্যাপোলো, হ্যাঁ। ওখান থেকে আমি ঠাকুরপুকুরে গেলাম। তো ঠাকুরপুকুরে আমাকে আমার এক দূর সম্পর্কে ভাবি ছিল, উনি বললো যে ঠাকুরপুকুরে যাও। এই রিপোর্টগুলো আমি ওনাকে দেখাইছিলাম। তো উনি রিপোর্টগুলো ভালো মনে করে নাই দেখে ঠাকুরপুকুরে পাঠালো। ঠাকুরপুকুর হসপিটালে যাওয়ার পরে ওরা আমার রিপোর্টগুলো দেখলো, দেখার পর ওরা আবার কিছু টেস্ট দিল। আমি আর ওই টেস্টগুলো করলাম না করে মানে ধুর এত টেস্ট করব, এতগুলো টেস্ট করছি, অনেক টাকা টেস্ট করে ফেলছি, তা আর কি করব। এদিকে আমার ভিসা মানে আমার যে রিটার্ন টিকিট কাটা ছিল, আমি চলে আসব, এটা বলে আমি না ওই যে ফার্স্ট যে ডক্টর দেখলাম ওই ওষুধগুলো নিয়ে চলে আসছি। 3 মাসের ওষুধ দিল উনি আমাকে। তো দেশে আসলাম, দেশে আসার পরে ওষুধ খাচ্ছি, ওষুধে যে আহামরি অনেক অনেক ভালো হচ্ছি এরকম না, বাট জ্বরটা আসতেছে না, পেটে ব্যথা ওরকম নাই, কিন্তু আমি ফিল করি যে আমি অসুস্থ লাগে, একটু টায়ার্ড লাগে, একটু শুইলে আর উঠতে ইচ্ছা করে না, বাচ্চাদের স্কুল বন্ধ যাচ্ছে, কোনো দিন দেই না, এরকম মনে হচ্ছিল। আম্মা মারা গেল হঠাৎ করে। আম্মা যেদিন মারা যাবে, আম্মা যেদিন স্ট্রোক করবে, ওই দিনও আম্মা আমার সাথে দুপুরবেলা কথা বলছে, লাস্ট কথা আমার সাথে বলছে। কথা বললো যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু খাবো, আমি একটু খাবো, আমার শরীর খারাপ লাগছে, তোকে আমি পরে ফোন দিব, তুই আমাকে পরে ফোন দিস। আমি আর বলতে পারি না যে আম্মা তুমি খেয়ে ওষুধটা খাইনি, আমি কিছু বলতে পারি না। ওটা আমার সাথে আমাদের জীবনের শেষ কথা ভাই। আর কোনোদিন কথা বলতে পারি না আম্মার সাথে, আর কথা হয় না, কোনো কথাই না একেবারে। তো আম্মা অসুস্থ হসপিটালে যায়। তো যাওয়ার পরে আমি তো ঢাকায়, আর ওই দিনে আমার হচ্ছে বাচ্চাদের এক্সাম ছিল। আমার এক্সামের কারণে আম্মা হচ্ছে বেশ কয়েকদিন ধরে আমাকে খুব খুব পোক করতেছে, তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়। কিন্তু আমি আম্মাকে এত ঝাড়ি দিতাম, ধরো আম্মা বাড়িতে কিভাবে আসবো, ওদের এক্সাম চলতেছে, বাড়িতে তো আসা এই মুহূর্তে সম্ভব না। আম্মা না শুধু আমাকে বলতো তোর জন্য নারকেল কোড়ায় ফ্রিজে রাখছি, তোর জন্য চালের গুঁড়ো করছি। কিন্তু আমি না বুঝতেই পারি না যে আম্মা আসলে মনে হয় ওটা ছিল মানে আম্মার সাথে আমার শেষ কথা হয়ে গেছে। আমি আর আম্মার সাথে আর কথা বলতে পারিনি। তো আম্মা আমার অসুস্থতার খবরটা জানতো। জানার পরে আম্মা একদিন মানে আম্মা মারা যাওয়ার আগের কথা বলছি আমি, আম্মা একদিন হঠাৎ করে বলতেছে কি আমার কাজিনের সাথে, চায়না আপার সাথে বলতেছে আল্লাহ ওরে সুস্থ করে দিক, আল্লাহ আমাকে নিয়ে যাক। তো আমি জানি না আল্লাহ হয়তো ওই দিন আমার কথা হয়তো বা কবুল করে দিছিল। তো আই এম সরি। আমি আসলে আমার আম্মা না থাকলে আমি কখনই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতাম না। আম্মা না থাকলে আমি হয়তো বা কারোর জন্য কিছু হয় না, আমি আমার বাচ্চাদের পালতে পারতাম না। তো আম্মা মারা গেল, এর ভিতর আমার শরীরটাও খারাপ, সব কিছু মিলিয়ে আমি যেদিন আম্মাকে মাটি টাটি দিয়ে আমি 2 দিনও না ভাইয়া বাড়িতে থাকতে পারিনি। আমার আম্মাকে আমি নানি বাড়িতে আমার মাটি দেওয়া হয়, তার মা বাবার কবরের পাশে। 2 দিন পরে আমি চলে আসি, 1 দিন পরে আমি ঢাকায় চলে আসি। এই শুরু হয় আমার জীবনের সাথে, আমার নিজের সাথে আমার নিজের যুদ্ধ। আমার আম্মা নাই, দিন শেষে আমার কথা বলার মানুষটা নাই। আমি যার সাথে সব শরীরের সমস্যা বলতাম, আম্মা জ্বর আসছে, আম্মা নাপা খাবো, আম্মা পেটে ব্যথা করছে, আম্মা কি করব,
তো সব কিছু শেয়ার করতাম, সব কিছু। আম্মার একটা টাইম ছিল মাগরিবের নামাজ পড়ে আম্মা আমাকে ফোন দিবে, দুনিয়া আপনার উল্টায় যাবে, বাট মাগরিবের নামাজের পরে আম্মার কল দেওয়া কখনো মিস হবে না। আপনি মাগরিবের নামাজ পড়ে বসে আম্মা দোয়া পড়তে পড়তে আমাকে ফোন দিত, বসি জানামাজে বসেই আম্মা আমাকে ফোন দিত। সে আম্মা আমাকে অলমোস্ট 4 বছর ফোন দেয় না, আম্মার সাথে কথা হয় না। আবার ওই কলকাতার ওষুধ খাচ্ছি, কিন্তু মাঝখানে আবার জ্বর আসা শুরু হলো। তো জ্বর আসা শুরু হলো, জ্বর আসতেছে, পেটে ব্যথাও হালকা হালকা করছে। এরপরে আমার ভিসার মেয়াদ যেহেতু আছে, আর আমাকে সবাই বাসা থেকে বললো যে তুমি তাহলে আরেকবার ইন্ডিয়া যাও। তা আমি আর কলকাতায় যাইতে আর ইচ্ছা ছিল না আমার। কেন? কলকাতার ডক্টর আর বাংলাদেশের ডক্টর সিমিলার ভাইয়া। আচ্ছা, আপনি যদি কেউ বলে যে আমি কলকাতায় চেক আপ করতে যাচ্ছি, আমি একদম আমি 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 বলার কেউ না হয়তো বা, কিন্তু আমি এত পরিমাণে ডক্টর দেখাইছি, এত এত জায়গায় গেছি, এত টেস্ট করাইছি যে আমি বলবো যে খুব কলকাতা আর বাংলাদেশ সিমিলার। আপনি এর থেকে বাংলাদেশ ইয়েতে যান, ঢাকা মেডিকেলে যান, আপনার রিপোর্ট খুব ভালো আসবে। মানে আপনি তাহলে কোথায় গেলেন এরপর? আমি দিল্লিতে। দিল্লিতে গেলেন, ওকে। হ্যাঁ, দিল্লিতে গেলাম। একটা দিল্লিতে যাওয়ার পিছনে একটা কারণ ছিল, আমার একটা এম্বাসিতে, একটা হাই কমিশনে আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। জি। তো আমি এই জন্য বেসিক্যালি যাই। মানে জীবনটা যে আসলে কি আমরা আসলে কেউ জানি না, যে সামনের দিন আমি এখন এখানে বসে আছি, এখান থেকে ওঠার পরে আমাদের সাথে কি হবে। ট্রু। আমি গেছি দিল্লিতে যে আমার একটা হাই কমিশনে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি ওখানে যাব, এম্বাসি ফেস করে আমি একটু জাস্ট চেক আপ করবো যে আমার আসলে প্রবলেমটা কোথায়। আনফর্চুনেটলি আমার প্লেন ডিলে হওয়ার কারণে আমার ওই দিনই আর কি, আমার দুপুরে ছিল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, আর আমি ওই দিন সকালবেলা হচ্ছে যাচ্ছিলাম ভিস্তারা এয়ারলাইন্সে। যে কোনো কারণে ওই দিন আমার হচ্ছে ফ্লাইট ডিলে হয় এবং আমার ক্যান্সেল হয়ে যায় আর কি অ্যাপয়েন্টমেন্টটা, আমি যেতে পারি। আমি এত মন খারাপ করতেছি। ভাসান বিহার দিল্লিতে আপনি যদি যান দেখতে পাবেন, অনেক সুন্দর রাস্তাটা, মানে আমাদের গুলশানের যে রাস্তা তার থেকেও সুন্দর, নিরিবিলি, একেবারে কয়েকটা গাড়ি ছাড়া চলে না, আর আশেপাশে হচ্ছে সব এম্বাসি। তো আমি না এত বেশি মন খারাপ হয়েছে আমার, যে আমার সাথে কি হচ্ছে, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি আবার কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো আমি তো জানি না। আমি জাস্ট বসে পড়লাম একটা কাঠগোলাপ গাছের নিচে, একটা বসার জায়গা, ওখানে একজন নিগ্রু আপা বসা, উনি ছিলেন নাইজেরিয়ান। ওকে। তো ওনাকে দেখে আমার ছেলে মেয়ে হাসি দিয়ে যে হাই হ্যালো করলো। তো উনি খুবই খুশি হয়ে আমার পাশে এসে বসছে, পাশে এসে বললো যে তোর বাচ্চা? তা আমি বললাম হ্যাঁ। বললো যে তোর, উনি আমার বাংলা কথা বুঝে না, উনি ইংলিশেই বলছে আর কি, যে তোর বাচ্চাগুলো অনেক সুন্দর, আমি দিল্লিতে আছি 4-5 মাস, 5 মাসে আজকে পর্যন্ত আমার সাথে কেউ হাসি দিয়ে কথা বলে না, তোর মেয়েই ফার্স্ট আমার সাথে হাসি দিয়ে কথা বললো। তো তারপর ওনার সাথে আমার সাথে হাই হ্যালো কথা হলো। উনি ক্যান্সার পেশেন্ট, ওনার 4th স্টেজ ক্যান্সার। ওকে। উনি নাইজেরিয়া থেকে দিল্লিতে এসে ট্রিটমেন্ট করাচ্ছে, ওনার হাজবেন্ড সাথে ছিল। তো উনি জাস্ট আমাকে দেখে অবাক হলো, আমার 2টা বাচ্চা নিয়ে আমি দিল্লিতে গেছি এবং এত ছোট ছোট 2টা বাচ্চা, আমি একা। উনি আমাকে বলতেছে তুই তো অনেক ছোট, এরপর তোর বাচ্চা, তুই কিভাবে আসলি, তোর সাথে কেউ নাই, তোর হাজবেন্ড কোথায়? তা আমি জাস্ট এক কথা ইগনোর করে ও জাস্ট, আমি যেহেতু ইগনোর করছি, আর এই ব্যাপারটা নিয়ে আর ইয়ে করে। হাজবেন্ড তখনও দেশের বাইরে। তো আমি হচ্ছে ওকে আমার প্রবলেমগুলো শেয়ার করলাম। ও যখন ওর অসুস্থতার কথা বললো, তখন আমি বললাম যে দেখ, আমি তো অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার অ্যাম্বাসিতে, বাট আমি তো অ্যাম্বাসি ফেস করতে পারলাম না। আমার তো এখনো হাতে 7 দিন টাইম আছে, আমি 7 দিনের রিটার্ন টিকিট কাটা। আমি এখন কি করব? আমি যে কাজের জন্য আসলাম এটা তো হলো না, এখন আমার একটা ডাক্তার দেখাইতে হবে, আমার শরীরে এই প্রবলেম আছে। ও আমাকে খুব কিউরিওসিটি নিয়ে বললো, বল তো তোর সমস্যাগুলো কি কি। আমি ওকে সমস্যাগুলো বললাম, বলার পর বললো যে তুই আমার ডক্টরকে দেখা। তো আমি বললাম তো তোমার ডক্টর আমি কি করে অ্যাপয়েন্টমেন্ট পাবো? তো বলে এটা একটা ব্যাপার, তবে আমি যদি আমার রেফারেন্সে তোকে দেখাই তাহলে সমস্যা হবে না, বাট সেক্ষেত্রে তোর হচ্ছে মেম্বার হতে হবে হসপিটালের ইন্টারন্যাশনাল ওয়ার্ডে গিয়ে, তারপরে আমি হচ্ছে কথা বলে দিব। আমি ওকে বললাম আমি তো চিনি না রাস্তাঘাট কিছুই, ইভেন আমি হসপিটালও চিনি না। আমি হচ্ছি দিল্লি ভাসান বিহারে, আর ওখান থেকে আমি যে হসপিটালে দেখাইছি ওই হসপিটাল হলো গুরগাঁওতে, মানে আমাদের এখান থেকে ধরেন উত্তরা থেকে যাত্রাবাড়ি, ওকে, এতখানি পথ হবে। মানে ওটা তো রাস্তা আরো বড়, আরো বেশিও হতে পারে, আমি কম না আর কি।
আমার তো আর ওরকমভাবে চেনার কথাও না, আমি ওর কাছ থেকে ফুল অ্যাড্রেসটা নিলাম। ও আমাকে বলল যে তুমি কালকে সকাল 9টার ভিতরে ওখানে থাকবা। তো আমি কি করলাম, আমি আর ওই দিন আর বাইরে ঘোরাঘুরি করি নাই, আমি একেবারে হোটেলে চলে গেলাম বাচ্চাদের নিয়ে, কারণ আমার খুব তাড়াতাড়ি ঘুমাইতে হবে। 9টার ভিতরে হতে হলে আমার 7টায় বের হতে হবে হোটেল থেকে। আমি ওই হসপিটালে গেলাম, আমি ইন্টারন্যাশনাল ওয়ার্ডে গিয়ে আমি ওদের যে মেম্বার হতে হয়, যে এইগুলো আছে, যে মানে কি বলে পেপার্স থাকে যেগুলো, ওগুলো সব পূরণ করলাম। তারপরে ও হচ্ছে সত্যি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, এবং ওই দিনই ডক্টরটা আছে, উনি হচ্ছে অনকোলজিস্ট প্লাস গাইনোকোলজিস্ট। তো আমি ওনাকে দেখাইলাম, উনি আমার আগের সব রিপোর্ট দেখছে, খুব সুন্দর করে দেখছে, আস্তে আস্তে করে দেখছে, এবং আমার সাথে উনি এত পোলাইট, এত সুন্দর করে, মানে থাকে না যে কিছু ডক্টর খুব হুটহাট করে দেখে ঠিক আছে চলে যান, খুব সুন্দর করে কথা বলে খুব চলে যান। বাট উনি আমার মনে হয় উনি ফার্স্ট টাইম আমাকে 30 মিনিট দেখছে, আমার সব রিপোর্ট দেখছে, আমার সব কথা শুনছে। সব কিছু শোনার পরে বললো যে আমি তোমাকে একটা টেস্ট করব, তুমি বিল পেমেন্ট করে দিয়ে আসো। আমি বিল পেমেন্ট করার পরে উনি আমাকে নিজে একটা টেস্ট করলো। টেস্ট করার পরে উনি বললো রিপোর্ট আসবে 2 দিন পরে, তুমি 2 দিন পরে আসো। ডক্টর নিজে টেস্ট করেছে? ডক্টর নিজে টেস্ট করছে। উনি হচ্ছে এটা ওটির মতো একটা জায়গা, ওইখানে নিয়ে উনি আমাকে টেস্ট করলো। তো 2 দিন পরে আমার রিপোর্ট আসলো। ওই 2 দিন আমি না ঘুরছি অনেক, মানে টুকটাক জায়গায় যে ঘোরার থাকে না, দিল্লিতে গেছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরবো, ঘোরাঘুরি করলাম জায়গায়। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 23 সালের। একটু খেয়াল রাখেন, হ্যাঁ, মাত্র 3 বছর আগের। হ্যাঁ, 23 সালের ঘটনা। তো 23 সালে ফেব্রুয়ারির ঘটনা। তো তারপরে আমরা 2 দিন পরে আমার রিপোর্টে আসলো আমার ক্যান্সার। ও। এবং ক্যান্সারটা কোন স্টেজ আছে এটা উনি বলতে পারবে না বায়োপসি না করা পর্যন্ত। উনি কোন এরিয়া ক্যান্সার এটা? এটা হচ্ছে আমার হাই রিস্ক সার্ভিক্স ক্যান্সার। সার্ভিক্স ক্যান্সার? হ্যাঁ, পেটে। ওকে। তো এক কথা জরায়ু মুখে ক্যান্সার। ওকে। যেটাকে বলে। আপনার এই ভ্যাকসিনেশনটা কি দেয়া ছিল? এখন যে ভ্যাকসিনটা দেয়? না, ছিল না, দেয়া ছিল না, ইভেন এখন পর্যন্ত আমার হুট করে মনে পড়েছে, আমি একটু বলে দিই দর্শকদের, কারণ এটা যদিও অনেক প্রাসঙ্গিক। এটার একটা এই সার্ভিক্স ক্যান্সার একটা টিকা আছে, আমি যদি ভুল না বলে থাকি। আমার পেজে আমি একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, এই একটা বড় সমস্যা, আমি মানুষের নাম মনে রাখতে পারি। শি ইজ আ ভেরি গুড ডক্টর। আপনারা এই টিকাটা মিস করবেন না প্লিজ। মেয়েদের বিয়ের আগে আমার মনে হয় যেটা 10 বছর হলে, 10 থেকে 12 বছর বা একটা 12 বছর পরে এটা দেয় কুমারী মেয়েদেরকে, এবং তারপরে বিয়ের পরে যারা দেন নাই এখন পর্যন্ত তাদেরও দেয়া যাবে। সো এই ক্যান্সারের টিকাটা আপনারা কোনোভাবেই মিস করবেন না প্লিজ। যাদের মেয়ে আছে, পরিবারে মা আছে, দয়া করে মিস করেন না। এটার উপর আমার একটা ছোট্ট ভিডিও আছে, আমি প্রয়োজনে ওই ভিডিওর লিঙ্কটা আমার ফেসবুকে যখন যাবে ওই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব কমেন্ট সেকশনে, আপনারা গিয়ে এটা দেখে নিন ডিটেল। এটা সরকারের পক্ষ থেকেও চালানো হয় কিন্তু। জি না, আমাদের দেশের একটা ব্যাপার আছে না, যে দেখবেন আপনি বিশুদ্ধ পানি যে খেতে হয়, এটার জন্য মাসের পর মাস প্রচারণা চালাই যেতে হয়, কিন্তু আলটিমেটলি মানুষ শুনে না। তা আমাদের ব্যাপারেও এরকম হয়েছে যে আসলে আমরা যে শিক্ষিত, অ্যাজ এ কাইন্ড অফ শিক্ষিত, তো একজন মানে যারা না জানে না বুঝে তারা দেয় না, কিন্তু আমরা জেনে বুঝে শুনেও আমরা দেইনি। এরকম অনেকেই হেলায় যারা দিচ্ছি না কিছু হবে না এরকম। তো যাই হোক, আমাকে ডক্টর আমি রিপোর্ট যখন নিলাম, রিপোর্ট আমি নিজেই দেখি। এখন বলি, ওনার নাম হচ্ছে ডক্টর মিতুল। ডক্টর মিতুলের সাথে আমার এই ভিডিওটা আছে। হ্যাঁ, শি ইজ আ ভেরি গুড গাইনো। বনানীতে বসে, ওনার একটা চেম্বার আছে, গাজীপুরে দেখে। ঠিক আছে, ওনার সাথে আমার যে ভিডিওটা সেটা দেখেছেন অনেকে শেয়ার করে রেখেছেন আপনাদের আইডিতে, ওখানে এই টিকাটার ব্যাপারে বলা হয়েছে। জি। তা আমি ছবি তুলে আমি সাথে সাথে অপুকে পাঠিয়ে দিই, মানে ওই রিপোর্টের ছবিটা। তো ও দেখে, ও দেখার পরে ও বুঝতে পারার পরে বলে ডক্টরের কাছে যাও, কথা বলো। আমি আর ও ওরকম ভাবে আর আমাকে ফোন টোন দেয় না, পোক করে না, কোনোভাবে কোনো কিছু জিজ্ঞেস করে না। আমি সিরিয়ালে ছিলাম, তো ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলতেছে যে তুমি কি রিপোর্ট একাই শুনবা, নাকি সাথে কেউ আসলে তোমার সাথে কেউ আসে না? আমি বললাম না, কেউ আসেনি। বাচ্চারা কোথায়? বাচ্চারা আমার সাথেই আছে, আমার সাথেই। বাচ্চাদেরকে নিয়ে চেম্বারে ঢুকেছে? হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আমি চেম্বারে। বড় মেয়ের বয়স কত তখন? বড় মেয়ের বয়স তখন 3 বছর আগে। এখন বয়স কত ওর? এখন বয়স হচ্ছে 11 প্লাস। সো 7 বছর 8 বছর। তো তার মানে তো বুঝে 10 11, হ্যাঁ 9 হবে, 8 প্লাস 9 এরকম।
ডক্টর ওদের দুজনকে বের করে দিল চকলেট কপে পেন টেন দিয়ে আর কি, দিয়ে আমাকে আমাকে তখনই তো বুকের মধ্যে লাগছে না? আমাকে বললো যে, আমি বললাম যে কি হয়েছে, আমার ক্যান্সার হয়েছে। আমি এভাবে হাসতে হাসতে বলতেছি আমার ক্যান্সার হয়েছে। তো বললো আপনি রিপোর্ট দেখছেন? আমি বললাম হ্যাঁ। তো বললো যে আচ্ছা ক্যান্সারটা কোন স্টেজে আছে আমরা জানি না, তুমি তুমি একদমই ঘাবড়াবা না, কারণ এটা তো যেহেতু জরায়ু ক্যান্সার কিছু হয় না। এবং উনি বলতেছে যে আই থিঙ্ক এটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এরকম ভিতরে হবে, কারণ উনি নিজেই আর কি এটা করছে, কলপোস্কপি টাইপের একটা টেস্ট আর কি, এটা নিজেই করছে। তো এই টেস্টটা যদি আমি বলে রাখি, যদি কেউ চায় নিজে থেকেই কলপোস্কপি করতে পারে। ওকে। যদি কারো কোনো প্রবলেম থাকে যে না আই থিঙ্ক আমি একটু কলপোস্কপিটা করে নিব, এটা হচ্ছে এবার কেয়ারে কলপোস্কপি করে আমি যতদূর জানি। ওকে। তো উনি বললো যে তুমি এক কাজ করো, উনি ওখানে ছিল, আপনি যেখানে আমি যেখানে এরকম, উনি উঠে আসলো আমার কাছে, উঠে এসে আমার মাথায় হাত দিল, আমার ঘাড়ে হাত রাখলো, এবং ওনার সাথে যে একটা মেয়ে একটা ছেলে ছিল ওরা দাঁড়ায় বললো আমার চাকরি জীবনে উনি মনে হয় উনি বললো যে উনি 14 বছর আর কি ওনার চাকরি জীবন আর কি, 14 বছরের চাকরি লাইফে ওনার কোনো ক্যান্সার পেশেন্ট একা রিপোর্ট নিচ্ছে, সেটা আমি, এবং আমার সাথে দুটো ছোট বাচ্চা, যে একদম খুবই নর্মালি নিছে। আমি এমন না যে আমার কান্না আসতেছে, এমন না যে আমার খুব ঘাবড়ে গেছে, এমন না। আমি আসলে উপরওয়ালার উপরে খুবই বিশ্বাস ছিল যে যা হওয়ার হবে, কিন্তু ভিতরে কেমন যেন একটু লাগছিল যে আমি ক্যান্সার, আমার আসলে ক্যান্সার হয়েছে। আপনি ক্যান্সার থেকে একটু সারাউন্ডিংটা চিন্তা করেন। ওনার হাজব্যান্ড কোনো একটা সিচুয়েশনের কারণে দেশের বাইরে, উনি চাইলেই চলে আসতে পারবেন না। বাচ্চা দুইটা ছোট দেখার মতো মানুষ যিনি ছিলেন তিনি মা, তিনি নাই। দাদিকে অনেক ভালোবাসতেন, দাদি অনেক আগেই মারা গেছেন। এবং বাবাও কিন্তু এক ধরনের ছন্নছাড়া জীবনযাপন করছেন, কারণ ওনার বাবা আলটিমেটলি ওনার মাকে হারানোর পরে তিনিও ভেঙে পড়া একজন মানুষ। তার মানে প্রথম কথা হচ্ছে যে একজন ক্যান্সারের পেশেন্ট হওয়া মানে হচ্ছে তাকে চিন্তা করতে হয় যে এটা শুধুমাত্র আমার ফাইট না। এটা যদি এরকম হতো যে না শুধু এটা আমার ফাইট, তাহলে সমস্যা হয়তো বা একটু অন্যরকম হতো। কিন্তু ওনার ফাইটটা কী ছিল? ওনার ফাইটটা হচ্ছে ওনার দুইটা বাচ্চাকে নিয়ে ফাইট, একই সাথে ওনার সংসার নিয়ে ফাইট, ওনার বাবাকে নিয়ে ফাইট, সব কিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটা চাপ। আপনি যদি এইখানে ফিল করতে পারেন তাহলে গল্পটা আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন। জি। তো আমি রিপোর্ট নিলাম, রিপোর্ট নিয়ে আমি কথা বললাম ফোনে। ও আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ছিল ট্যুরিস্ট ভিসা, তো ট্যুরিস্ট ডাবল এন্ট্রি ভিসা। তো আমি তো এটা আমাকে কোনো ধরনের ওটির যে কাজ বলেন, কোনো ধরনের সার্জারি যে কাজ, এটা ওরা করবে না। আমি চাইলে বায়োপসি করে আমার স্ট্রেস চেক করতে পারবো না। ইভেন আমার সাথে কোনো অ্যাটেন্ডেন্স নেই আমার বাচ্চা ছাড়া। আমার বাচ্চারা সবাই 16 ইয়ার্সের নিচে আর কি, মানে 16 বছরের নিচে হবে না। তো আমার কিছু নিয়ম মানে সিস্টেম আছে, এগুলো করে আবার যেতে হবে। তো আমাকে বললো যে তুমি দেশে চলে যাও, দেশে গিয়ে তুমি ভিসা চেঞ্জ করে একজন অ্যাটেন্ডেন্স নিয়ে আবার চলে আসো। তো কোন স্টেজ এটা বলা গেল না? কোন স্টেজ? বায়োপসি না করলে বলা যাবে না। বায়োপসি না করলে বলা যাবে না। তারপরে আমরা হচ্ছে দেশে চলে আসি। দেশে চলে আসার পরে আবার মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করি। আমার একটা মানুষ নাই সাথে, যে আমার সাথে আমার সার্জারির টাইমে আমার সাথে যাবে, আমার বায়োপসির টাইমে আমার সাথে যাবে। একটা মানুষ নাই। মানে মানুষ অনেক আছে ভাইয়া, কিন্তু অনেকের পাসপোর্ট নাই, অনেকের পাসপোর্ট আছে, অনেকে যাইতে পারছে না বাচ্চা ছোট রেখে। তো সম্পর্কে একটা মানে আত্মীয়র মেয়ে ছিল, ছোট বোন, ওকে নিয়ে যাই আমার সাথে, ওকে ভিসার অ্যাটেন্ডেন্স হিসেবে আমি ওকে নিয়ে যাই। আমার আপন কিন্তু কেউ নাই সাথে, শুধুমাত্র আমার মেয়েটা ছিল। আমার মেয়ে কোনোভাবেই আমাকে ছাড়া থাকবে না। আমার ছেলেকে আব্বার কাছে রেখে যাই, আমার বাবার কাছে, আমার ভাইয়ের কাছে রেখে যাই। বায়োপসিতে ফার্স্ট স্টেজ আছে, একেবারে প্রাইমারি স্টেজ আলহামদুলিল্লাহ। তো যেখানে আর কি টিউমারটা ছিল, ওরা হচ্ছে টিউমারটা কেটে মাংস সহ কেটে ফেলে দিছে। তো কেটে ফেলে দেওয়ার পরে হচ্ছে আমাকে মানে অবজারভেশন যে রুম থাকে, অবজারভেশন রুমে রাখছে। এর আগে একটা কথা বলি, ও সব দেশেই তো একটা নিয়ম থাকে, আমাদের দেশেও আছে, সার্জারির আগে আর কি আপনার যে বনসইয়ের যে ব্যাপারটা থাকে, যে একটা সই দিতে হয়, সেটার জন্য লোক খুঁজতে ছিল। তো আমার নিজের বর্ষ আমি নিজে করছি ক্যান্সার অপারেশনের। আমার সাথে কেউ ছিল না যে আমার সিগনেচারটা করবে। ইন কেস অফ, হ্যাঁ, আপনার যদি আল্লাহ না করুক এরকম কোনো কিছু, সেক্ষেত্রে লাশ কিভাবে আসতো দেশে? সরি আমি হার্ড কোশ্চেন। এই সিস্টেমটা আমার জানা নেই ভাইয়া, এভাবে
কিভাবে আসতো আর কি আমার জানা নেই, বাট আমি আমার আপনার নিজের সাথে তো মেয়ে ছিল তো। হ্যাঁ আমার মেয়ে ছিল, আমার ওই যে আরেকটা এগুলো মেয়ে চিন্তা ছিল। করতেন না আপনি? আমি আসলে মরে যাব এটা চিন্তা করিনি, কারণ আমি জানি আমার বাঁচতে হবে। এই প্রশ্নগুলো আমার জন্য করাটা জরুরি। হ্যাঁ, আমি অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে এই প্রশ্নগুলো করাটা জরুরি এই কারণে মনে করছি, কারণ ক্যান্সার শুধুমাত্র ক্যান্সার না, ক্যান্সার মানে হচ্ছে সারাউন্ডিং নিয়ে একটা মানুষের ফাইট। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি চিন্তা করে দেখেন, উনি বনসই করছে, যদি আল্লাহ না করুক কিছু একটা হয়ে যায়, ওনার তো একটা চিন্তা হওয়ার কথা, আমার মেয়েটা এখানে আছে, আমার মেয়েটা কিভাবে দেশে যাবে, আমার মেয়েটাকে কে নিয়ে যাবে, কি হবে। সো আজকের এই গল্পটা তাদের জন্য যারা হয়তো ওনার মতো সিচুয়েশনে আছেন, উনি কোন সিচুয়েশন পার করে আজকের এই অনুষ্ঠানে বসে আছে, দ্যাটস দ্য স্টোরি। যদিও আমরা সেই পদ্মা নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রেম দেখতে পাচ্ছিলাম, কারণ জীবন এরকমই, জীবন সবসময় ওই প্রেমের মতো সুন্দর নয়। জি। আমি তার 3 দিন পরে আমি দেশে আসছি। দেশে এসে তারপরের দিন আমি একটা লাল শাড়ি পরছি, লাল শাড়ি পরে আমি 7 নম্বর সেক্টর পার্কে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে আমি ছবি তুলছি, ঘুরছি। আমার 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 মানসিক অবস্থা আমি ফিল করতে পারলেও আমার আশেপাশের মানুষ ফিল করতে পারে না। কারণ আমার কথা হচ্ছে আমার ভাই আনন্দে বাঁচতে হবে, ক্যান্সার কিছু আমি বুঝি না, আমি বাঁচতে চাই। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাই দাও, আমার ছোট্ট 2টা বাচ্চা, আমি আজকে মারা যাব, কালকে ওরা মানে এতিম। আমি যাকে নিয়ে গেছিলাম আমার বোনটাকে সাথে করে একটা, ও আমাকে একা রেখে আমার ওই মেয়েটাকে সহ ও চলে আসে দেশে, ওর কোন কাজ আছে বলে চলে আসে। আমি ওই পেট চেপে 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 আর কি আমি হচ্ছে হসপিটালে যেতাম আমার মেয়েকে নিয়ে। আমি শপিং করছি, আমি হসপিটালে গেছি, আমি রিপোর্ট নিছি, রিপোর্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমাকে 3 মাসের ওরাল ক্যামো, যেটা আর কি প্রথম শুরু করলো আমার, ওরাল ক্যামো দিল 3 মাসের, বললো যে 3 মাস পরে আবার মাস্ট যেতে, 3 মাস পরে। তো এইভাবে করে না 3 মাস চলে গেল। ওই বছরটা আমি আমার বাচ্চাদের স্কুলেও দিতে পারি নাই। আমি 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 নিজে নিজে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে বাঁচাই দিও, আমার ছোট্ট 2টা বাচ্চা আছে। এমন অনেকেই আছে যারা বলছে যে এত ডক্টর দেখাও, মরে তো যাও না, মারা তো যাও না, বেঁচেও ওঠো না, এরকম অনেকে বলছে। অনেকে ক্যান্সার শুনে দূরত্ব বজায়, মানে একদম আমার কাছ থেকে দূরে সরে গেছে। আল্লাহ যদি টাকা পয়সা চায়, কিংবা আল্লাহ যদি কোনো হেল্প চায়, কিংবা একে যদি কোনো কিছু করতে হয়, এর জন্য যদি কিছু করা লাগে, বিশ্বাস করতে পারবেন না, অনেক আমার এই ক্যান্সারের পরে আমি যত আত্মীয় স্বজনকে ছেড়ে দিছি আমার লাইফ থেকে, আমার বন্ধু বান্ধবকে ছেড়ে দিছি, মানে অনেক এর হিসাব করতে গেলে অনেক। কারণ যখনই ক্যান্সার শুনছে তখনই মনে করছে আল্লাহ যদি হেল্পের দরকার হয় এর কোনো, কিংবা যদি টাকা পয়সা দিতে হয়, কিংবা মানে যে কোনো কিছু, আমি জানি না ওরা কী ভাবছে, কী ভেবে দূরত্ব নিচ্ছে। কিন্তু এই টাইমটা আমার পাশে যারা ছিল গোটা কয়েক মানুষ, বিশ্বাস করেন আমি তাদের সারা জীবন পাশে আছি। আমার জন্য আমার আত্মীয় স্বজনরা কবর পর্যন্ত খুঁজছে। তারা বলছে যে এত ডাক্তার দেখায় কি হবে, আমি কবরের জায়গা রেখে দিছি, তোমার জন্য বাস রেডি করে রেখে দিছি। এরকম অনেক বাজে বাজে কথা আমার শুনতে হয়েছে আমার এই ডক্টর দেখানো নিয়ে। আমি লাখ লাখ টাকা শেষ করে ফেলতেছি, আমি সব কিছু ধ্বংস করে ফেলতেছি টাকা পয়সার জন্য। হাউ কস্টলি ইট ওয়াজ? 17-18 লাখ অল্পর উপর দিয়ে গেছে। বাট এটা ছিল অলমোস্ট আমার সার্জারি অ্যান্ড যাতায়াত খরচ। এটা এর বাইরে যে খরচগুলো ওগুলো আসলে কখনো হিসাব করা হয়নি। হ্যাঁ, নাও ইউ ফুললি রিকভার্ড? হ্যাঁ, ফুললি রিকভার হচ্ছে আপনার 2025-এর ফেব্রুয়ারিতে। ওকে, সো 100% কিওর। এখন কি ফলো আপে থাকতে হয়? হ্যাঁ, এখন ফলো আপে থাকতে হয় বলতে এখন তো আসলে ইন্ডিয়া যাওয়া যাচ্ছে না, আমি প্রায় 1.5 বছর ধরে যেতে পারছি না, কারণ ভিসা জটিলতার কিছু ব্যাপার আছে। বিগাল লস বলবো না আমি, বাট তারপরে প্রশ্নটা করছি সবার সচেতনতার জন্য। লাইক এই অপারেশনটা করার ফলে আপনার মাদারশিপের চান্সটা 0 হয়ে গেছে? না, মাদারশিপের চান্সটা বলতে যদি কারোর ইউটেরাস সার্জারির কিছু সিস্টেম থাকে, যদি ফার্স্ট স্টেজে অনেকের আছে যে অনেকে বলে অনেকে রেখে দেয় যে না আমি বাচ্চা নিব, কিংবা আমার অনেকের আছে যে টিউমারটা খুবই ছোট থাকে, উপরের দিকে থাকে, কিংবা অনেকের থাকে ভিতরের দিকে হালকা। আমি আসলে যতটুকু জানি আর কি আমার দিক থেকে ততটুকু বললাম। অনেক সময় যে না ইউটেরাস সার্জারি করলে যে আমার বাচ্চা হবে না এরকম না, কিন্তু আমি ইউটেরাস সার্জারি করছি, আমার বাচ্চা হওয়ার চান্স আছে। এবং ডক্টর বলে দেয় এটা থাকে হচ্ছে আপনার ধর 70% কি 60%। অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না, কারণ ইমিউনিটি সিস্টেম আমরা যারা ক্যামো নিয়ে চলে আসছি এখানে, যেমন আমার 3 মাস ওরাল ক্যামো ছিল, 3 মাস নর্মাল ক্যামো ছিল। তো আমার যখন ক্যামো চলতো তখন আমার যারা ক্যামো দিচ্ছে তারা হয়তো জানবে যে মাথার
ইয়ে থেকে পায়ের ইয়ে পর্যন্ত আপনার শিশির শিশির করতো সব নাও ইউ রিলেট দ্য স্টোরি। আপনার সেকেন্ড বেবিটা আপনি নিতে চান নাই, কিন্তু আল্লাহ জোর করে হলো পাঠাইছে। এক্স্যাক্টলি, এটা আমরাই বলি, এটা আমিও ফার্স্ট বেবিটাও কিন্তু তাই, আপনি নিতে চান নাই, আল্লাহ কিন্তু পাঠাই দিছে। সো হি ইজ দ্য গ্রেট প্ল্যানার অ্যাকচুয়ালি। আপনি যদি সেই সময়টা না নিতেন, তাহলে এইভাবে যদি চিন্তা করেন, মানে আমরা ওই জন্য বলি যে সবসময় বলি যে আসলে আমাদের খারাপই হলো, কিন্তু খারাপ না, এটা যে আসলে কত ভালো হয়েছে তুমি হয়তো সিচুয়েশনতে বুঝতে পারছো না। আল্লাহ, আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো 31 রাইট? আমার এখন জুলাইতে 33 পড়বে। 33। সো এই 33 বছরের জীবনের রিয়েলাইজেশন কি সবকিছু মিলায়? লাইফ ইজ বিউটিফুল। It is beautiful, definitely beautiful. You just have to enjoy every bit of moment. Yep. It was a beautiful story এবং বিউটিফুল আড্ডা আমি বলবো, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও হয়তো কোনো একদিন আমরা বসবো আড্ডাতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। জি, শেষ করছি দর্শক, যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও বলছি, আপনার পরিবারে মা থাকুক, বোন থাকুক, কন্যা সন্তান থাকুক, সবাইকে এই টিকাটা দিতে ভুল করবেন না। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। ওয়ার্ডে গিয়ে আমি ওদের যে মেম্বার হতে হয়, যে এইগুলো আছে, যে মানে কি বলে পেপারস থাকে যেগুলো, ওগুলো সব পূরণ করলাম। তারপর ও হচ্ছে সত্যি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, এবং ওই দিনই ডক্টরটা আছে, উনি হচ্ছে অনকোলজিস্ট প্লাস গাইনোকোলজিস্ট। তো আমি ওনাকে দেখাইলাম, উনি আমার আগের সব রিপোর্ট দেখছে, খুব সুন্দর করে দেখছে, আস্তে আস্তে করে দেখছে, এবং আমার সাথে উনি এত পোলাইট, এত সুন্দর করে, মানে থাকে না যে কিছু ডক্টর খুব হুটহাট করে দেখে ঠিক আছে চলে যান, খুব সুন্দর করে কথা বলে খুব চলে যান। বাট উনি আমার মনে হয় উনি ফার্স্ট টাইম আমাকে 30 মিনিট দেখছে, আমার সব রিপোর্ট দেখছে, আমার সব কথা শুনছে, সব কিছু শোনার পরে বললো যে আমি তোমাকে একটা টেস্ট করবো, তুমি বিল পেমেন্ট করে দিয়ে আসো। আমি বিল পেমেন্ট করার পরে উনি আমাকে নিজে একটা টেস্ট করলো। টেস্ট করার পরে উনি বললো রিপোর্ট আসবে 2 দিন পরে, তুমি 2 দিন পরে আসো। ডক্টর নিজে টেস্ট করছে। উনি হচ্ছে এটা ওটির মতো একটা জায়গা, ওইখানে নিয়ে উনি আমাকে টেস্ট করলো। তো 2 দিন পরে আমার রিপোর্ট আসলো। ওই 2 দিন আমি না ঘুরছি অনেক, মানে টুকটাক জায়গায় যে ঘোরার থাকে না, দিল্লিতে গেছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরবো, ঘোরাঘুরি করলাম জায়গায়। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 23 সালের। একটু খেয়াল রাখেন, মাত্র 3 বছর আগের। হ্যাঁ, 23 সালের ঘটনা। তো 23 সালের ফেব্রুয়ারির ঘটনা। তো তারপরে 2 দিন পরে আমার রিপোর্টে আসলো আমার ক্যান্সার। এবং ক্যান্সারটা কোন স্টেজ আছে এটা উনি বলতে পারবে না বায়োপসি না করা পর্যন্ত। উনি কোন এরিয়া ক্যান্সার এটা? এটা হচ্ছে আমার হাই রিস্ক সার্ভিক্স ক্যান্সার। হ্যাঁ, পেটে। ওকে। তো এক কথা জরায়ু মুখে ক্যান্সার। ওকে, যেটাকে বলে। আপনার এই ভ্যাকসিনেশনটা কি দেয়া ছিল? এখন যে ভ্যাকসিনটা দেয়? না, দেয়া ছিল না, ইভেন এখন পর্যন্ত আমার হুট করে মনে পড়েছে, আমি একটু বলে দিই দর্শকদের, কারণ এটা যদিও অনেক প্রাসঙ্গিক। এটার একটা এই সার্ভিক্স ক্যান্সার একটা টিকা আছে, আমি যদি ভুল না বলে থাকি। আমার পেজে আমি একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, এই একটা বড় সমস্যা, আমি মানুষের নাম রাখতে পারি। শি ইজ আ ভেরি গুড ডক্টর। আপনারা এই টিকাটা মিস করবেন না প্লিজ। মেয়েদের বিয়ের আগে আমার মনে হয় যেটা 10 বছর হলে, 10 থেকে 12 বছর বা একটা 12 বছর পরে এটা দেয় কুমারী মেয়েদেরকে, এবং তারপরে বিয়ের পরে যারা দেন নাই এখন পর্যন্ত তাদেরও দেয়া যাবে। সো এই ক্যান্সারের টিকাটা আপনারা কোনোভাবেই মিস করবেন না প্লিজ। যাদের মেয়ে আছে, পরিবারে মা আছে, দয়া করে মিস করেন না। এটার উপর আমার একটা ছোট্ট ভিডিও আছে, আমি প্রয়োজনে ওই ভিডিওর লিঙ্কটা আমার ফেসবুকে যখন যাবে ওই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব কমেন্ট সেকশনে, আপনারা গিয়ে এটা দেখে নিন ডিটেল। এটা সরকারের পক্ষ থেকেও চালানো হয় কিন্তু। জি না, আমাদের দেশের একটা ব্যাপার আছে না, যে দেখবেন আপনি বিশুদ্ধ পানি যে খেতে হয়, এটার জন্য মাসের পর মাস প্রচারণা চালাই যেতে হয়, কিন্তু আলটিমেটলি মানুষ শুনে না। তা আমাদের ব্যাপারেও এরকম হয়েছে যে আসলে আমরা যে শিক্ষিত, অ্যাজ এ কাইন্ড অফ শিক্ষিত, তো একজন মানে যারা না জানে না বুঝে তারা দেয় না, কিন্তু আমরা জেনে বুঝে শুনেও আমরা দেইনি। এরকম অনেকেই হেলায় যারা দিচ্ছি না কিছু হবে না এরকম। তো যাই হোক, আমাকে ডক্টর আমি রিপোর্ট যখন নিলাম, রিপোর্ট আমি নিজেই দেখি। এখন বলি, ওনার নাম হচ্ছে ডক্টর মিতুলের সাথে আমার এই ভিডিওটা আছে। হ্যাঁ, শি ইজ আ ভেরি গুড গাইনো। বনানীতে বসে ওনার একটা চেম্বার আছে, গাজীপুরে দেখে। ঠিক আছে, ওনার সাথে আমার যে ভিডিওটা সেটা দেখেছেন অনেকে শেয়ার করে রেখেছেন আপনাদের আইডিতে, ওখানে এই টিকাটার ব্যাপারে বলা হয়েছে। জি, তা আমি ছবি তুলে আমি সাথে সাথে অপুকে পাঠাই দিই, মানে ওই রিপোর্টের ছবিটা।
তো ও দেখে, ও দেখার পরে ও বুঝতে পারে, তো বুঝতে পারার পরে বলে ডক্টরের কাছে যাও, কথা বলো। আমি আর আর ও ওরকমভাবে আর আমাকে ফোন টোন দেয় না, পোক করে না, কোনোভাবে কোনো কিছু জিজ্ঞেস করে না। আমি সিরিয়ালে ছিলাম, তো ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলতেছে যে তুমি কি রিপোর্ট একাই শুনবা, নাকি সাথে কেউ আসলেই তোমার সাথে কেউ আসে নাই? আমি বললাম না, কেউ আসেনি। বাচ্চারা কোথায়? বাচ্চারা আমার সাথেই আছে, আমার সাথেই। বাচ্চাদেরকে নিয়ে চেম্বারে ঢুকেছে? হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আমি চেম্বারে। বড় মেয়ের বয়স কত তখন? বড় মেয়ের বয়স তখন 3 বছর আগে। এখন বয়স কত ওর? এখন বয়স হচ্ছে 11+। সো 7 বছর 8 বছর। তো তার মানে তো বুঝে 10 11, হ্যাঁ 9 হবে, 8+9 এরকম। ডক্টর ওদের দুজনকে বের করে দিল চকলেট কপে পেন টেন দিয়ে আর কি, দিয়ে আমাকে তখনই তো বুকের মধ্যে লাগছে। আমাকে বললো যে, আমি বললাম যে কি হয়েছে, আমার ক্যান্সার হয়েছে। আমি এভাবে হাসতে হাসতে বলতেছি আমার ক্যান্সার হয়েছে। তো বললো আপনি রিপোর্ট দেখছেন? আমি বললাম হ্যাঁ। তো বললো যে আচ্ছা, ক্যান্সারটা কোন স্টেজে আছে আমরা জানি না, তুমি একদমই ঘাবড়াবা না, কারণ এটা তো যেহেতু জরায়ু ক্যান্সার কিছু হয় না। এবং উনি বলতেছেন যে আই থিঙ্ক এটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এরকম ভিতরে হবে, কারণ উনি নিজেই আর কি এটা করছে, কল্পোস্কোপি টাইপের একটা টেস্ট আর কি, এটা নিজেই করছে। তো এই টেস্টটা যদি আমি বলে রাখি, যদি কেউ চায় নিজে থেকেই কল্পোস্কোপি করতে পারে। ওকে। যদি কারো কোনো প্রবলেম থাকে যে না আই থিঙ্ক আমি একটু কল্পোস্কোপিটা করে নিব, এটা হচ্ছে এভার কেয়ারে কল্পোস্কোপি করে আমি যতদূর জানি। ওকে। তো উনি বলল যে তুমি এক কাজ করো, উনি ওখানে ছিল, আপনি যেখানে আমি যেখানে, এরকম। উনি উঠে আসলো আমার কাছে, উঠে এসে আমার মাথায় হাত দিল, আমার ঘাড়ে হাত রাখলো, এবং ওনার সাথে যে একটা মেয়ে একটা ছেলে ছিল, ওরা দাঁড়ায় বললো আমার চাকরি জীবনে উনি মনে হয় উনি বলল যে উনি 14 বছর আর কি ওনার চাকরি জীবন আর কি, 14 বছরের চাকরি লাইফে ওনার কোনো ক্যান্সার পেশেন্ট একা রিপোর্ট নিচ্ছে, সেটা আমি, এবং আমার সাথে 2টো ছোট বাচ্চা, যে একদম খুবই নর্মালি নিছে। আমি এমন না যে আমার কান্না আসতেছে, এমন না যে আমার খুব ঘাবড়ে গেছে, এমন না। আমি আসলে উপরওয়ালার উপরে খুবই বিশ্বাস ছিল যে যা হওয়ার হবে, কিন্তু ভিতরে কেমন যেন একটু লাগছিল যে আমি ক্যান্সার, আমার আসলে ক্যান্সার হয়েছে। আপনি ক্যান্সার থেকে একটু সারাউন্ডিংটা চিন্তা করেন। ওনার হাজব্যান্ড কোনো একটা সিচুয়েশনের কারণে দেশের বাইরে, উনি চাইলেই চলে আসতে পারবেন না। বাচ্চা 2টা ছোট, দেখার মতো মানুষ যিনি ছিলেন তিনি মা, তিনি নাই। দাদিকে অনেক ভালোবাসতেন, দাদি অনেক আগেই মারা গেছেন। এবং বাবাও কিন্তু এক ধরনের ছন্নছাড়া জীবনযাপন করছেন, কারণ ওনার বাবা আলটিমেটলি ওনার মাকে হারানোর পরে তিনিও ভেঙে পড়া একজন মানুষ। তার মানে প্রথম কথা হচ্ছে যে একজন ক্যান্সারের পেশেন্ট হওয়া মানে হচ্ছে তাকে চিন্তা করতে হয় যে এটা শুধুমাত্র আমার ফাইট না। এটা যদি এরকম হতো যে না শুধু এটা আমার ফাইট, তাহলে সমস্যা হয়তো বা একটু অন্যরকম হতো। কিন্তু ওনার ফাইটটা কী ছিল? ওনার ফাইটটা হচ্ছে ওনার 2টা বাচ্চাকে নিয়ে ফাইট, একই সাথে ওনার সংসার নিয়ে ফাইট, ওনার বাবাকে নিয়ে ফাইট, সব কিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটা চাপ। আপনি যদি এইখানে ফিল করতে পারেন তাহলে গল্পটা আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন। জি। তো আমি রিপোর্ট নিলাম, রিপোর্ট নিয়ে আমি কথা বললাম ফোনে। ও আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ছিল ট্যুরিস্ট ভিসা, তো ট্যুরিস্ট ডাবল এন্ট্রি ভিসা। তো আমি তো এটাই আমাকে কোনো ধরনের ওটির যে কাজ বলেন, কোনো ধরনের সার্জারি যে কাজ, এটা ওরা করবে না। আমি চাইলে বায়োপসি করে আমার স্ট্রেস চেক করতে পারবো না। ইভেন আমার সাথে কোনো অ্যাটেন্ডেন্স নেই আমার বাচ্চা ছাড়া। আমার বাচ্চারা সবাই 16 ইয়ার্সের নিচে আর কি, মানে 16 বছরের নিচে হবে না। তো আমার কিছু নিয়ম মানে সিস্টেম আছে, এগুলো করে আবার যেতে হবে। তো আমাকে বললো যে তুমি দেশে চলে যাও, দেশে গিয়ে তুমি ভিসা চেঞ্জ করে একজন অ্যাটেন্ডেন্স নিয়ে আবার চলে আসো। তো কোন স্টেজ এটা বলা গেল না? কোন স্টেজ? বায়োপসি না করলে বলা যাবে না। বায়োপসি না করলে বলা যাবে না। তারপরে আমরা দেশে চলে আসি। দেশে চলে আসার পরে আবার মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করি। আমার একটা মানুষ নাই সাথে, যে আমার সাথে আমার সার্জারি টাইমে আমার সাথে যাবে, আমার বায়োপসি টাইমে আমার সাথে যাবে। একটা মানুষ নাই। মানে মানুষ অনেক আছে ভাইয়া, কিন্তু অনেকের পাসপোর্ট নাই, অনেকের পাসপোর্ট আছে, অনেকে যাইতে পারছে না বাচ্চা ছোট রেখে। তো সম্পর্কে একটা মানে আত্মীয়র মেয়ে ছিল, ছোট বোন, ওকে নিয়ে যাই আমার সাথে, ওকে ভিসার অ্যাটেন্ডেন্স হিসেবে আমি ওকে নিয়ে যাই। আমার আপন কিন্তু কেউ নাই সাথে, শুধুমাত্র আমার মেয়েটা ছিল। আমার মেয়ে কোনোভাবেই আমাকে ছাড়া থাকবে না। আমার ছেলেকে আব্বার কাছে রেখে যাই, আমার বাবার কাছে, আমার ভাইয়ের কাছে রেখে যাই। বায়োপসিতে ফার্স্ট স্টেজ আছে, একেবারে প্রাইমারি স্টেজ আলহামদুলিল্লাহ। তো যেখানে আর কি টিউমারটা ছিল,
ওরা হচ্ছে টিউমারটা কেটে মাংস সহ কেটে ফেলে দিছে। তো কেটে ফেলে দেওয়ার পরে হচ্ছে আমাকে মানে অবজারভেশন যে রুম থাকে অবজারভেশন রুমে রাখছে। এর আগে একটা কথা বলি, ও সব দেশেই তো একটা নিয়ম থাকে, আমাদের দেশেও আছে, সার্জারির আগে আর কি আপনার যে বনসইয়ের যে ব্যাপারটা থাকে যে একটা সই দিতে হয়, সেটার জন্য লোক খুঁজতে ছিল। তো আমার নিজের বনসই আমি নিজে করছি ক্যান্সার অপারেশনের। আমার সাথে কেউ ছিল না যে আমার সিগনেচারটা করবে। ইন কেস অফ হ্যাঁ, আপনার যদি আল্লাহ না করুক এরকম কোনো কিছু, সেক্ষেত্রে লাশ কিভাবে আসতো দেশে? সরি আমি হার্ড কোশ্চেন। এই সিস্টেমটা আমার জানা নেই ভাইয়া, এভাবে কিভাবে আসতো আর কি আমার জানা নেই। বাট আমার নিজের সাথে তো মেয়ে ছিল। হ্যাঁ, আমার মেয়ে ছিল, আমার ওই যে আরেকটা মেয়ে চিন্তা ছিল। করতেন না আপনি? হ্যাঁ, মেয়ের আমি আসলে মরে যাব এটা চিন্তা করিনি, কারণ আমি জানি আমার বাঁচতে হবে। এই প্রশ্নগুলো আমার জন্য করাটা জরুরি। হ্যাঁ, আমি অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে প্রশ্নগুলো করাটা জরুরি এই কারণে মনে করছি, কারণ ক্যান্সার শুধুমাত্র ক্যান্সার না, ক্যান্সার মানে হচ্ছে সারাউন্ডিং নিয়ে একটা মানুষের ফাইট। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি চিন্তা করে দেখেন, উনি বনসই করছে, যদি আল্লাহ না করুক কিছু একটা হয়ে যায়, ওনার তো একটা চিন্তা হওয়ার কথা, আমার মেয়েটা এখানে আছে, আমার মেয়েটা কিভাবে দেশে যাবে, আমার মেয়েটাকে কে নিয়ে যাবে, কি হবে। সো আজকের এই গল্পটা তাদের জন্য যারা হয়তো ওনার মতো সিচুয়েশনে আছেন। উনি কোন সিচুয়েশন পার করে আজকের এই অনুষ্ঠানে বসে আছে, দ্যাটস দ্য স্টোরি। যদিও আমরা সেই পদ্মা নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রেম দেখতে পাচ্ছিলাম, কারণ জীবন এরকমই, জীবন সবসময় ওই প্রেমের মতো সুন্দর নয়। জি, আমি তার 3 দিন পরে আমি দেশে আসছি। দেশে এসে তারপরের দিন আমি একটা লাল শাড়ি পরছি। লাল শাড়ি পরে আমি 7 নম্বর সেক্টর পার্কে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে আমি ছবি তুলছি, ঘুরছি। আমার 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 মানসিক অবস্থা আমি ফিল করতে পারলেও আমার আশেপাশের মানুষ ফিল করতে পারে নাই। কারণ আমার কথা হচ্ছে আমার ভাই আনন্দে বাঁচতে হবে। ক্যান্সার কিচ্ছু আমি বুঝি না, আমি বাঁচতে চাই। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও, আমার ছোট্ট 2টা বাচ্চা, আমি আজকে মারা যাব, কালকে ওরা মানে এতিম। আমি যাকে নিয়ে গেছিলাম আমার বোনটাকে সাথে করে একটা, ও আমাকে একা রেখে আমার ওই মেয়েটাকে সহ ও চলে আসে দেশে, ওর কোন কাজ আছে বলে চলে আসে। আমি ওই পেট চেপে 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 আর কি আমি হচ্ছে হসপিটালে যাইতাম আমার মেয়েকে নিয়ে। আমি শপিং করছি, আমি হসপিটালে গেছি, আমি রিপোর্ট নিছি, রিপোর্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমাকে 3 মাসের ওরাল ক্যামো যেটা আর কি প্রথম শুরু করলো, আমার ওরাল ক্যামো দিল 3 মাসের, বললো যে 3 মাস পরে আবার মাস্ট যেতে 3 মাস পরে। তো এইভাবে করে না 3 মাস চলে গেল। ওই বছরটা আমি আমার বাচ্চাদের স্কুলেও দিতে পারি নাই। আমি 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 নিজে নিজে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে বাঁচাই দাও, আমার ছোট্ট 2টা বাচ্চা আছে। এমন অনেকেই আছে যারা বলছে যে এত ডক্টর দেখাও, মরে তো যাও না, মারা তো যাও না, বেঁচেও ওঠো না, এরকম অনেকে বলছে। অনেকে ক্যান্সার শুনে দূরত্ব বজায়, মানে একদম আমার কাছ থেকে দূরে সরে গেছে। আল্লাহ যদি টাকা পয়সা চায়, কিংবা আল্লাহ যদি কোনো হেল্প চায়, কিংবা একে যদি কোনো কিছু করতে হয়, এর জন্য যদি কিছু করা লাগে, বিশ্বাস করতে পারবেন না, অনেক আমার এই ক্যান্সারের পরে আমি যত আত্মীয় স্বজনকে ছেড়ে দিছি আমার লাইফ থেকে, আমার বন্ধু বান্ধবকে ছেড়ে দিছি, মানে অনেক এর হিসাব করতে গেলে অনেক। কারণ যখনই ক্যান্সার শুনছে তখনই মনে করছে আল্লাহ যদি হেল্পের দরকার হয় এর কোনো, কিংবা যদি টাকা পয়সা দিতে হয়, কিংবা মানে যে কোনো কিছু, আমি জানি না ওরা কী ভাবছে, কী ভেবে দূরত্ব নিচ্ছে। কিন্তু এই টাইমটায় আমার পাশে যারা ছিল গোটা কয়েক মানুষ, বিশেষ করে আমি তাদের সারা জীবন পাশে আছি। আমার জন্য আমার আত্মীয় স্বজনরা কবর পর্যন্ত খুঁজছে। তারা বলছে যে এত ডাক্তার দেখায় কি হবে, আমি কবরের জায়গা রেখে দিছি, তোমার জন্য বাস রেডি করে রেখে দিছি। এরকম অনেক বাজে বাজে কথা আমার শুনতে হয়েছে আমার এই ডক্টর দেখানো নিয়ে। আমি লাখ লাখ টাকা শেষ করে ফেলতেছি, আমি সব কিছু ধ্বংস করে ফেলতেছি টাকা পয়সার জন্য। হাউ কস্টলি ইট ওয়াজ? 17-18 লাখ অল্পর উপর দিয়ে গেছে। বাট এটা ছিল অলমোস্ট আমার সার্জারি অ্যান্ড যাতায়াত খরচ। এটা এর বাইরে যে খরচগুলো ওগুলো আসলে কখনো হিসাব করা হয়নি। হ্যাঁ, নাও ইউ ফুললি রিকভার্ড? হ্যাঁ, ফুললি রিকভার হচ্ছে আপনার 2025-এর ফেব্রুয়ারিতে। ওকে, সো 100% কিওর। এখন কি ফলোআপে থাকতে হয়? হ্যাঁ, এখন ফলোআপে থাকতে বলতে এখন তো আসলে ইন্ডিয়া যাওয়া যাচ্ছে না, আমি প্রায় 1.5 বছর ধরে যেতে পারছি না, কারণ ভিসা জটিলতার কিছু ব্যাপার আছে। বিগাল লস বলবো না আমি, বাট তারপরে প্রশ্নটা করছি সবার সচেতনতার জন্য। লাইক এই অপারেশনটা করার ফলে আপনার মাদারশিপের চান্সটা 0 হয়ে গেছে? না, মাদারশিপের চান্সটা বলতে যদি কারোর ইউটেরাস সার্জারির কিছু সিস্টেম থাকে, যদি ফার্স্ট স্টেজে অনেকের আছে যে অনেকে বলে রেখে দেয় যে না আমি বাচ্চা নিব,
কিংবা আমার অনেকের আছে যে টিউমারটা খুবই ছোট থাকে, উপরের দিকে থাকে, কিংবা অনেকের থাকে ভিতরের দিকে হালকা। আমি আসলে যতটুকু জানি আর কি আমার দিক থেকে ততটুকু বললাম। অনেক সময় যে না ইউটেরাস সার্জারি করলে যে আমার বাচ্চা হবে না এরকম না, কিন্তু আমি ইউটেরাস সার্জারি করছি, আমার বাচ্চা হওয়ার চান্স আছে, এবং ডক্টর বলে দেয় এটা থাকে হচ্ছে আপনার ধর 70% কি 60%। অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না, কারণ ইমিউনিটি সিস্টেম আমরা যারা কেমো নিয়ে চলে আসছি এখানে, যেমন আমার 3 মাস ওরাল কেমো ছিল, 3 মাস নর্মাল কেমো ছিল। তো আমার যখন কেমো চলতো তখন আমার যারা কেমো দিচ্ছে তারা হয়তো জানবে যে মাথার ইয়ে থেকে পায়ের ইয়ে পর্যন্ত আপনার শিশির করতো সব। নাও ইউ রিলেট দ্য স্টোরি। আপনার সেকেন্ড বেবিটা আপনি নিতে চান নাই, কিন্তু আল্লাহ জোর করে হলো পাঠাইছে। এক্স্যাক্টলি, এটা আমরাই বলি, এটা আমিও। ফার্স্ট বেবিটাও কিন্তু তাই, আপনি নিতে চান নাই, আল্লাহ কিন্তু পাঠাই দিছে। সো হি ইজ দ্য গ্রেট প্ল্যানার অ্যাকচুয়ালি। আপনি যদি সেই সময়টা না নিতেন, তাহলে এভাবে যদি চিন্তা করেন, মানে আমরা ওই জন্য বলি যে সবসময় বলি যে আসলে আমাদের খারাপই হলো, কিন্তু খারাপ না, এটা যে আসলে কত ভালো হয়েছে তুমি হয়তো সিচুয়েশনটাতে বুঝতে পারছো না। আল্লাহ, আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো 31 রাইট? আমার এখন জুলাইতে 33 পড়বে। 33। সো এই 33 বছরের জীবনের রিয়েলাইজেশন কি সবকিছু মিলায়? লাইফ ইজ বিউটিফুল। It is beautiful, definitely beautiful. You just have to enjoy every bit of moment. Yep. It was a beautiful story এবং বিউটিফুল আড্ডা আমি বলবো, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও হয়তো কোনো একদিন আমরা বসবো আড্ডাতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। জি, শেষ করছি দর্শক, যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও বলছি, আপনার পরিবারে মা থাকুক, বোন থাকুক, কন্যা সন্তান থাকুক, সবাইকে এই টিকাটা দিতে ভুল করবেন না। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।